কিংবা কোনো আইনগত অধিকার ক্ষুণ্ণ হয়, এবং সেখানে যদি মানে ইকুয়ালি এফিকেশিয়াস রেমেডি যদি না থাকে, মানে অল্টারনেটিভ রেমেডি যদি না থাকে, তাহলে আমরা হাইকোর্টে আসতে পারি। এখন হাইকোর্টে রিটের যে স্কোপ, যেটা বলতে চাই, এটার মূল বেসিস হচ্ছে আর্টিকেল 102 অফ দ্য কনস্টিটিউশন। আর্টিকেল 102 তে যদিও সরাসরি বলা নাই, বাট নামগুলো বলা না থাকলেও 5 ধরনের রিটের কথা বলা আছে: রিট অফ ম্যান্ডামাস, রিট অফ প্রহিবিশন, রিট অফ সার্সিউরারি, তারপরে রিট অফ কো ওয়ারেন্টো এন্ড রিট অফ হ্যাভিয়াস কর্পাস। এগুলো বলা আছে কিন্তু। হ্যাঁ, আমরা যেটা খুব ডিটেলস 3টা ক্লাস নিয়েছি, শুধুমাত্র প্রত্যেক ক্লাসে এটাই ডিটেলস আলাপ করা হয়েছে। কেন ম্যান্ডামাস হচ্ছে আপনার যখন কোনো লিগ্যাল রাইট, যখন কোনো অথরিটি, পাবলিক অথরিটি যখন এটা দিবে না বা রিফিউজ করবে, বা তারা সেটার উপরে মানে কোনো ধরনের ফয়সালা দিবে না, তখন আপনি হাইকোর্টের একটা ডাইরেকশন নেওয়ার জন্য আসতে পারেন। এটা হচ্ছে ম্যান্ডামাস। এবং সেটার ভাষাটাও আমাদের আর্টিকেল 102 তে বলা আছে যে ডাইরেক্টিং আ পারসন পারফর্মিং এনি ফাংশনস ইন কানেকশন উইথ দ্য অ্যাফেয়ার্স অফ দ্য রিপাবলিক অর অফ আ লোকাল অথরিটি টু রিফ্রেন ফ্রম ডুইং, মানে এটা যদিও প্রহিবিশন দিয়ে আগে শুরু হয়েছে, দ্যাট হুইচ ইজ নট পারমিটেড বাই ল টু ডু, অর টু ডু দ্যাট হুইচ হি ইজ রিকোয়ার্ড বাই ল টু ডু। অর্থাৎ ম্যান্ডামাস হচ্ছে কোনো একটা পজিটিভ ডাইরেকশন। কোর্ট যখন কোনো একটা লিগেল আপনার অধিকার পালন করার জন্য যখন কোনো পাবলিক অথরিটি, আর রিট কিন্তু শুধুমাত্র গভর্নমেন্টের ফাংশন যিনি করছেন, অর্থাৎ পাবলিক অফিসার্স যারা, অথবা লোকাল গভর্নমেন্ট, যেটা আমাদের সিটি কর্পোরেশন আছে, ইউনিয়ন পরিষদ আছে, ওইগুলোর যারা কর্মকর্তা আছেন, তাদের বিরুদ্ধে শুধুমাত্র কোর্ট ডাইরেকশন দিতে পারে, তাদের প্রতি ডাইরেকশন দিতে পারে। আর যারা পার্সোনাল ক্যাপাসিটি আছে, তাদেরকে কিন্তু দিতে পারবে না। এটা হচ্ছে, তো সেই ক্ষেত্রে তাদেরকে যদি কোনো একটা কাজ করতে বলে, আপনার যদি কোনো একটা আইনগত অধিকার যদি ক্ষুণ্ণ হয়, তাহলে আপনি কোর্টের কাছে একটা ডাইরেকশনের জন্য আসতে পারবেন। সেটা বলা হবে ম্যান্ডামাস, রিট অফ ম্যান্ডামাস। অথবা আপনার কোনো একটা অধিকার ক্ষুণ্ণ হওয়ার উপক্রম হয়েছে, আপনি সেটাকে, ওই অথরিটিকে বারণ করার জন্য আপনি রিট অফ প্রহিবিশন আসতে পারবেন। ঠিক আছে, আপনি কোর্টের কাছে আসলে কোর্ট এটা ডাইরেকশন দিবে, নেগেটিভ ডিরেকশন, যেটা আগেরটা ছিল পজিটিভ ডিরেকশন, পরেরটা হচ্ছে নেগেটিভ ডিরেকশন। আরেকটা হচ্ছে আপনার কোনো একটা অধিকার অলরেডি ক্ষুণ্ণ করে ফেলেছে। ধরেন আপনি একটা জব করতেন, একটা সরকারি চাকরি করতেন, আপনাকে চাকরি থেকে টার্মিনেট করে দিয়েছে। কিংবা আপনি এই, কোনো একটা পাবলিক অথরিটির সাথে আপনার কোন চুক্তি ছিল, কোন একটা লিজ ছিল, সেটা ক্যান্সেল করে দিয়েছে। যখন অলরেডি কোনো একটা কি বলে ইলিগালিটিস হয়ে যায়, তখন সেইটা যে ইলিগাল, সেটা ডিক্লেয়ার করার জন্য হাইকোর্টে আসতে হবে। ওটা হচ্ছে রিট অফ সার্সিউরারি। রিট অফ সার্সিউরারিতে কোনো একটা অলরেডি অ্যাক্টেড আপন, অলরেডি অ্যাক্টেড কোনো একটা কাজ অথবা প্রসিডিংস কে ডিক্লেয়ার করা, যে দ্যাট হ্যাজ বিন ডান উইদাউট লফুল অথরিটি এন্ড ইজ অফ নো লিগ্যাল ইফেক্ট, এটা হচ্ছে সার্সিউরারি। আর হ্যাবিয়াস কর্পাস হচ্ছে যখন কেউ আপনাকে আহ, আপনাকে আনলফুলি যদি ডিটেইন করে রাখে, কোনো একটা সরকারি, যেটা ল এনফোর্সিং এজেন্সি হতে পারে বা কোনো প্রাইভেট অথরিটিও হতে পারে, যে আপনাকে ডিটেইন করে রেখেছে, তখন যে কেউ এসে হাইকোর্টে হ্যাবিয়াস কর্পাস করতে পারবে, রিট অফ হ্যাবিয়াস কর্পাস। আর রিট অফ কোয়ারেন্ট হচ্ছে কোনো একটা পাবলিক অফিস যদি কেউ আনলফুলি রিটেন করে রাখে বা আনলফুলি দখল করে রাখে, তাহলে সে কোন অথরিটি অথবা কারো কোয়ালিফিকেশন নাই, কোনো একটা পোস্টে থাকার জন্য যে কোয়ালিফিকেশন থাকা দরকার, তার সে কোয়ালিফিকেশন নাই, কিন্তু তারপরও সে জোর করে বা সামহাও সে দুর্নীতি করে হোক বা কোনো একটা ভাবে সেই পোস্টে সে বসে গেছে, তখন আপনি সেই পোস্টে, মানে আন্ডার হোয়াট অথরিটি সে, কিভাবে সেই পোস্টে সে বসলো, এই তার পোস্টটাকে চ্যালেঞ্জ করতে পারবেন রিট অফ কো ওয়ারেন্টেড। ঠিক আছে, তাহলে আমরা টোটালি 5 প্রকারের রিট, যেটা সেটা হচ্ছে আমাদের এই আর্টিকেল 102 তে বলা আছে। আপনি যদি আর্টিকেল 102টা খুব পুঙ্খানুপুঙ্খ ভাবে না বুঝেন, তাইলে আপনি রিটের কস্টাইটেলও লিখতে পারবেন না, প্রেয়ার পোর্শনও লিখতে পারবেন না। ঠিক আছে, এখানে যা বলা আছে, এখানেই কিন্তু আমাদের কোনো একটা কোশ্চেন যখন আমরা পড়বো, তখন আমরা পড়ে আমাদেরকে বুঝতে হবে যে এখানে ইস্যুটা কি।
আপনি সেই ইস্যুটার মাধ্যমে ধরতে পারবেন যে আপনি রিটের কোন প্রকারের মধ্যে এটা পড়ে। ঠিক আছে? এবং সেটা যদি আপনার ধরেন কোনো নর্মালি আপনাদের যত কোশ্চেন আছে সবগুলোই হচ্ছে 90% হচ্ছে সার্সিউরারি, 90 অলমোস্ট 90%। এর মধ্যে ধরেন কারো বাচ্চার স্কুলে ভর্তি নিচ্ছে না, রিফিউজ করেছে, যদি রিফিউজ করে ফেলে তাহলে সেটা কি সার্সিউরারি। তারপরে ধরেন আপনার লিজ লিজ এগ্রিমেন্ট ক্যান্সেল করে দিয়েছে, ক্যান্সেল করে দেওয়ার পরে সেটা কি হয়ে যায়, সে ক্যান্সেলেশনটাকে আপনার হ্যাঁ ডিক্লেয়ার করার জন্য টু হ্যাভ বিন ইস্যুড উইদাউট লফুল অথরিটি এন্ড ইজ অফ নো লিগ্যাল ইফেক্ট। তারপরে ধরেন আমি যে যে কোশ্চেন গুলো আপনাদের দেখেছি, তারপরে ধরেন কোনো একটা প্রতিষ্ঠান থেকে আপনাকে ডিসমিস করে দেওয়া হবে, সরকারি আপনি ধরেন কোনো একটা প্রতিষ্ঠানে জব করেন, আপনাকে ডিসমিস করে দিবে, যদি ডিসমিস করে দেয় তাহলে সেই ডিসমিসাল অর্ডারের লিগালিটিটাকে চ্যালেঞ্জ করতে হবে। লিগালিটি বোথ হয় হচ্ছে প্রসিডিউরাল লিগাল ইলিগালিটি হতে পারে বা সাবস্টেন্টিভ ইলিগালিটি হতে পারে। সাবস্টেন্টিভ ইলিগালিটি মানে হচ্ছে আপনার ধরেন এই না মেইনলি হচ্ছে হাইকোর্ট, হাইকোর্ট আমরা যেটার জন্য প্রসিডিউরাল ইলিগালিটি ধরেন মানে আপনাকে যদি টার্মিনেট করতে হয় তাহলে সেটার জন্য আইন একটা প্রসিডিউর দেয় যে আপনাকে শোকজ দিতে হবে, শোকজে রিপ্লাই দিবেন, এই করবেন সেই করবেন অনেকগুলো দেন যদি আপনাকে টার্মিনেট করে সেটা লফুলি টার্মিনেশন হতে পারে। বাট যদি আর কোথাও কোনো ব্যতিক্রম হয় তাহলে সেটাকে আপনি রিট অফ সার্সিউরারিতে চ্যালেঞ্জ করতে পারবেন। ঠিক আছে? আমরা সেখানে কিন্তু একটু জেনারেল যে সাবমিশন গুলো হয় সেগুলোও কিন্তু আমরা বলে দিয়েছি না, এর বাইরে কোশ্চেন থেকে আপনাকে কিছু বের করে সাবমিশন দিতে হবে। আমি আর ওভাবে ডিটেলসে গেলাম না, আপনাদের যে রেকর্ডেড ক্লাস গুলো আছে আপনারা শুনে নিন। ঠিক আছে? হেভিয়েস্ট পারপাস কিন্তু এটা নর্মালি আপনাদের যখন কোশ্চেন আসবে, আর নর্মালি এটার কোশ্চেন আসে না, খুব কম আসে। এটা হচ্ছে স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট 1974 একটা ছিল, এটা কালো আইন বলে। ওইখানে কোনো মানুষকে এই প্রিজুডিশিয়াল অ্যাক্ট অর্থাৎ রাষ্ট্রের জন্য ক্ষতিকর কোনো কর্মকাণ্ডের কথা বলে কাউকে 30 দিন পর্যন্ত আটক রাখা যেত, তারপরে তাকে গ্রাউন্ডস অফ ডিটেনশন দিতে হতো, দেন সেটাকে এক্সটেনশন করা যেত 90 দিন, ওভাবে ওভাবে। ওই আইনের আন্ডারে যখন কাউকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হতো, ডিটেইন করে রাখা হতো, সেই ডিটেনশন অর্ডারটাকে চ্যালেঞ্জ করা যেত হচ্ছে হেভিয়াস কর্পাস। ঠিক আছে? আর আমি প্রাইভেট অথরিটি কেন বললাম এটা আপনি কনফিউজ হবেন না। দেখেন না এখন তো খুব এই কি বলে খুব পপুলার একটা বিষয় হচ্ছে যে বাচ্চার কেন্দ্রিক প্রবলেম, যেটা হাইকোর্ট করে ইন্টারফেয়ার করে, বাচ্চাকে দেখতে দেয় না, বাচ্চাকে আটকে রাখে। তো ওই ক্ষেত্রেও কিন্তু হেভিয়াস কর্পাসে আসা যায় এবং এটা নিয়মিত আসতেছে। ঠিক আছে? কিন্তু মেইনলি হচ্ছে আপনার যখন কোশ্চেন আসবে তখন আসবে যে কাউকে ডিটেন করে রাখা হয়েছে 30 দিনের অধিক, তারপরে তাকে ডিটেনশন মানে গ্রাউন্ডস অফ ডিটেনশন দিয়েছে, এখন সেটাতে যা যা উল্লেখ করছে সেটা আইন কভার করে না, তখন আপনাকে যে তখন আপনারা কোনো কোশ্চেনের আনসার দেখতে পারবেন যে কেন মানে আপনাদের যে রেগুলার কোশ্চেন আসছে এগুলো। তো এই এই হচ্ছে 5 প্রকারের রিট। এর মধ্যে সবচেয়ে বেশি আপনাদের যেই দুইটা রিট সবচেয়ে বেশি কাজে লাগবে সেটা হচ্ছে রিট অফ সার্সিউরারি এবং ম্যান্ডামাস। সার্সিউরারির সাথে আবার ম্যান্ডামাস চাইতে হয় অনেক ক্ষেত্রে, এটা বলা হয় সার্সিউরারিফাইড ম্যান্ডামাস। এটা নতুন আমাদের একটা টার্ম, এটা আমাদের এই বর্তমান প্রধান বিচারপতি উনি আমাদের সিনিয়র একটা মামলায় একটা প্রপোজাল দিয়েছিলেন, তখন এই এই শব্দটা আইনে ইয়াতে আসছে আর কি, সার্সিউরারিফাইড ম্যান্ডামাস। অর্থাৎ সার্সিউরারির ক্ষেত্রে ম্যান্ডামাস কনসিকুয়েন্সিয়াল রিলিফ হিসেবে চাইতে পারে, চাওয়ার সুযোগ আছে। সার্সিউরারিফাইড ম্যান্ডামাস, হ্যাঁ ম্যান্ডামাস। তাহলে আমরা মোটামুটি এটা জানলাম। তারপর আপনার কস্ট টাইটেলে কিভাবে থাকবে, কস্ট টাইটেলে আপনারা দেখবেন যে ইন দা এটি একটু যদি বুঝিয়ে দিতেন, মানে সার্সিউরারি বাই ম্যান্ডামাস অর্থাৎ এই দুইটা যে বাই আমরা বাই বাই এটা 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 অযথা আপনি বুঝতে গিয়ে কনফিউজ হবেন না। এটা এটা হচ্ছে আপনাদের তো এখন প্রাইমারি লেভেল, আপনাদের প্রাইমারি লেভেল না মানে আপনাদের কোশ্চেনের ইয়াটা হচ্ছে স্টেজটা হচ্ছে প্রাইমারি লেভেল, কিন্তু আমি এইটা হচ্ছে একদম প্র্যাকটিসিং ইস্যু তো, বা হতে পারে যেমন কোনো একটা এই আপনার টার্মিনেশন কেস বা কোনো একটা এই লিজের এই কি বলে ধরেন আপনাকে কোনো একটা জমি লিজ দেওয়া হয়েছিল 10 বছরের জন্য,
তারপরে আপনার কোনো শোকজ না দিয়ে সেই লিজটা ক্যান্সেল করে দিয়েছে। এখন আপনি লিজের ক্যান্সেলেশনটা তো চ্যালেঞ্জ করবেনই, ইন দ্য মিন টাইম আপনি আরেকটা ডাইরেকশন চাইবেন, তো মানে ডাইরেকশন টু বি ইস্যুড আপন দ্য রেসপন্ডেন্টস টু মেনটেন স্ট্যাটাস, ঠিক আছে? আর একটা ডাইরেকশন যে চাইবেন এটা হচ্ছে ম্যান্ডাম। সুতরাং ওই ক্ষেত্রে এটা হচ্ছে আপনার স্পেসিফিক কিছু ক্ষেত্রে আপনাকে সেভাবে দিতে হবে। ওইটাই ওইটাকেই বলা হচ্ছে যে সার্সিউরারিফাইড ম্যান্ডামাস, অর্থাৎ আপনি একটা জিনিসকে চ্যালেঞ্জও করলেন, আবার ওইটার সাথে একটা কনসিকুয়েন্সিয়াল রিলিফও চাইলেন, যে আপনার একটা ডাইরেকশনও চাইলেন, সেটা হতে পারে। এটা আমাদের কোশ্চেনে অ্যাভেলেবল আছে কিন্তু। তাইলে আমরা মোটামুটি আর্টিকেল 102 হচ্ছে এটা। এই কেন্দ্রিক কারো কোনো কোশ্চেন আছে কিনা তাহলে বলেন। জি জি জি, অ্যাবসলিউটলি অনলি। না না, এটা কিন্তু না না, একমাত্র আপনাকে মনে করতে হবে রিট হচ্ছে এগেনস্ট গভর্নমেন্ট, ঠিক আছে? এখন গভর্নমেন্ট ফাংশনারি যদি কোথাও না থাকে তাহলে কিন্তু সেটা এই রিটে এগেনস্ট আপনাদের কোশ্চেনে আসে, এটা স্ট্রেট ফরওয়ার্ড আনসার হচ্ছে চলে না। এবং সেটাকে যদি চালাইতে হয় সেটা আবার অন্যভাবে আসতে হয়। যেমন আমাদের অনেক ক্ষেত্রে বলে যে অমুক প্রাইভেট স্কুলের টিচার মানে হ্যাজ বিন ডিসমিসড বাই দ্য ম্যানেজিং কমিটি, এবং সেক্ষেত্রে হতে পারে যে হবে না। যদিও এটার বিষয় আমি পরে ক্লিয়ার করবো আরো। ওই ক্ষেত্রে আমার কাছে একটা অ্যাপ্লিকেশন দেয়, আর ম্যানেজিং কমিটি ডিসমিসাল করলেও বোর্ডের অ্যাপ্রুভাল ছাড়া কিন্তু হবে না। বোর্ডকে অ্যাপ্রুভ করতে হয়, বোর্ড যদি অ্যাপ্রুভাল না করে তাহলে সেই ডিসমিসাল অর্ডার ইয়া হবে না, এনফোর্সিবল হবে না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনি বোর্ডের উপরে ডাইরেকশন চাইবেন, ডাইরেকশন টু বি ইস্যুড আপন দা মানে রেসপন্ড নাম্বার, যেটা বোর্ড ডিজি, ধরেন ডিজি কি বলে, ডিরেক্টর জেনারেল, বোর্ডের ডিরেক্টর জেনারেলের উপরে একটা ডাইরেকশন চাইবেন টু ডাইরেক্ট দা ম্যানেজিং কমিটি টু রিইনস্টেট দ্য পিটিশন, সেভাবে হতে পারে। এটা একটু টেকনিক্যাল, পরে এটা বুঝাই দিই। তো এই ক্ষেত্রে আমাদের, আমরা এর আগে যা যা মানে আমাদের যে লেকচার গুলোতে গেল, সেটা হচ্ছে আমরা দেখিয়েছিলাম যে একটা রিটের ড্রাফটের কয়টা অংশ থাকে, একেবারে স্পেসিফিক ভাগ ভাগ করে, কস্ট টাইটেল, দেন হচ্ছে আপনার এই ফ্যাক্টস, সাবমিশন, গ্রাউন্ডস, প্রেয়ার, এফিডেভিট। এই প্রত্যেকটা জায়গায় আপনি কিভাবে, হ্যাঁ বলেন, এমপিভুক্ত স্কুল, জি জি না না, জি জি জি, তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে, কারণ এমপিওভুক্ত না হলে তো আপনি মান্থলি পে অর্ডার যদি গভর্নমেন্ট আপনার পক্ষে না দেয় তাহলে তো আপনি গভর্নমেন্টের আন্ডারই আসলেন না, বোর্ডের আন্ডারে তো আসলেন না। তারপরে ওইগুলো, আচ্ছা ইনশাল্লাহ ওগুলো আমরা পরে আরো আলোচনা, ডিজি এডুকেশনের বরাবরই দিতে হয়। আচ্ছা, তাইলে আমরা কিন্তু প্রত্যেকটা অংশ আলাদা আলাদা ভাবে আমরা আলোচনা করেছি, ওগুলো এখন যদি আবার ডিটেলস আলাপ করতে যাই তাহলে কিন্তু আমরা কুল কিনারা পাবো না, ঠিক না? ওগুলোতে যদি কারো কোনো অসুবিধা থাকে, ধরেন আমি এই অংশটুকু বুঝি না, আপনি বুঝেন না, কেন বুঝেন না সেটাও কিন্তু আপনাকে বুঝতে হবে। ওই, কারণ আমি কিন্তু রিপিটেডলি আপনাদের বলেছিলাম যে আপনারা কোশ্চেন গুলো, প্রিভিয়াস কোশ্চেন গুলো সলভ করেন, দেখে দেখে সলভ করেন। কারণ একটা কোশ্চেন আমি, সবগুলো কোশ্চেন আজকে আমি নিজে আমার পার্সোনালি দেখেছি, ওইখানে কিন্তু আপনার মেইন যেই কয়েকটা কোশ্চেন আসে, এই যেমন চাকরি থেকে ডিসমিসাল বা এইগুলো, তো এইখানে কস্ট টাইটেলটা লিখতে হবে হচ্ছে আপনার কোশ্চেন, যদি আমরা ধরেন কিছু কোশ্চেন আমরা এখন পরে পরে আমরা একটু আলাপ করার চেষ্টা করি, হ্যাঁ হ্যাঁ, মানে ভালো হবে ওইটা। আমার আজকে ইচ্ছা ছিল যে আপনারা এই অনেকেই আসবেন, এবং আপনাদের কোথায় অসুবিধা হচ্ছে, কিন্তু আপনি যেটা বলছেন আমি কিন্তু অনেকের পক্ষ থেকে বলি, জি জি জি, কিন্তু কিনারা উঠতে পারেনি, তারা সব সমস্যায় থাকতে পারে আর কি, কেউ কেউ কিন্তু কিনারাই উঠতে পারেনি আর কি।
এটার জন্য না, এটা আমি আর বিশেষত আসলে এগুলো দূর থেকে আপনি রেগুলার পড়তে হবে ভাই। আমি যখন বললাম, আপনি হয়তো একটু কষ্ট করে যেদিন একটু শুনলেন কিন্তু পরের বাসায় গিয়ে দেখলেন না, তাহলে কিন্তু আপনি বুঝবেন না ভাই। শোনেন, হাইকোর্টে হাজার হাজার লয় রিট প্র্যাকটিস করে কয়জন, অনেকে তো বুঝেই না। এখন পর্যন্ত অনেকে অনেক সিনিয়র লয়ার হয়েছে। হ্যাঁ, আবার অনেকে শুধুমাত্র রিড করে। হ্যাঁ, কেউ কেউ সার্ভিস ম্যাটার করে। কিন্তু আপনাকে যদি বুঝতে হয়, মিনিমাম তো আপনার এখানে বেশি কঠিন অত কিছু না। আপনি হচ্ছে কোশ্চেনটা বুঝছেন, যে ভাই আমার এই কোশ্চেনে আমি কোশ্চেনটা পড়ে যদি আপনি বুঝতে পারেন যে এই পাঁচটা রিটের কোন রিটে এটা পড়বে, তাহলে কিন্তু আপনার অর্ধেক পরীক্ষা পাশ করে ফেলছেন। দেন আপনি ওটা ধরে ধরেই আপনি আগাই দিতে পারবেন। জি জি, না, না, ওইটাই ওইটাই বড় সমস্যা। ধরেন আমরা একটা মানে, যদিও আগের কোশ্চেন তারপরে করি, যে ওয়াই অ্যান এমপ্লয়ি অফ সিলেট সিটি কর্পোরেশন, অনেকবার পড়া হয়েছে। টার্মিনেশন নিয়ে আমরা অনেক ইয়ে করছিলাম। ধরেন আমরা একটা ইয়ে করি, দ্য চিটাগাং পোর্ট অথরিটি ইস্যুড টেন্ডার, এটাতে 440, ও এটা আপনাদের কাছে আছে। আচ্ছা, যেমন দ্য চিটাগাং পোর্ট অথরিটি সিপিএ ইস্যুড টেন্ডার ইনভাইটিং bids ফর হ্যান্ডলিং অফ কন্টেইনার এট দ্য পোর্ট, অর্থাৎ পোর্টের কন্টেইনার হ্যান্ডলিং এর জন্য চিটাগাং পোর্ট অথরিটি একটা টেন্ডার ডিক্লেয়ার করেছে। হ্যাঁ, ইনভাইটিং বিডস, এটা মনে হয় 11 সালের কোশ্চেন, 440। আচ্ছা, আপনারা শুধু শোনেন, আমি জাস্ট এমনি প্রিভিয়াস কোশ্চেন তো, দ্য চিটাগাং পোর্ট অথরিটি, আমিও বাংলায় বাংলায় বলবো, অসুবিধা নেই। দ্য চিটাগাং পোর্ট অথরিটি কন্টেইনার হ্যান্ডলিং এর জন্য একটা টেন্ডার আহ্বান করেছে। ঠিক আছে, সেভারাল পার্টিস পার্টিসিপেটেড ইন দ্য বিড, অনেক লোক সেই বিডে অংশগ্রহণ করেছে, and one of them was granted the contract for 3 years, একজনকে 3 বছরের জন্য সেই কন্ট্রাক্টটা দেওয়া হয়েছে। হ্যাঁ, সেটা ফর 1st জুন 2003 টু 31st মে 2006। এটা ফ্যানটি বন্ধ করলাম, অনেক ঠান্ডা লাগছে। নাসির ভাই, নাসির ভাই, ঠিক আছে, ভিতরে থেকে খুব আওয়াজ। আসসালামু আলাইকুম, আসবেন। এখন আচ্ছা, দেখেন আপনারা জাস্ট বুঝার চেষ্টা করেন প্লিজ। যদি কোথাও না বুঝেন আমাকে বলেন, কারণ আপনাদের অন্তরে তো আর আমি তো আর নক করতে পারবো না যে ভাই আমি, আপনারা যেটা না বুঝলে আমাকে বলেন, তাহলে আমি চেষ্টা করবো আমি। আচ্ছা, তাহলে কি বললো যে 1 জুন 2003 থেকে 31 মে ভাইয়া, না, 31 মে 2006 পর্যন্ত 3 বছরের জন্য একজনকে কন্ট্রাক্ট তার সাথে হয়েছে বা তাকে লিজ দেওয়া হয়েছে। হ্যাঁ, তাহলে দেখেন, ইন মার্চ 2005, 2005 সালের মার্চ মাসে, প্রায়ার টু দ্য এক্সপায়ারি অফ কন্ট্রাক্ট, দ্য সিপিএ ক্যান্সেল দ্য কন্ট্রাক্ট উইদাউট এনি শো কজ নোটিস। তাহলে 1 মার্চ 2005-এ সিপিএ ওই কন্ট্রাক্টটা ক্যান্সেল করে দিয়েছে উইদাউট গিভিং এনি শো কজ নোটিস। ঠিক আছে, তাহলে notice on the ground that the contractor had failed in executing the contract in accordance with the terms, অর্থাৎ কন্ট্রাক্টে ওই কন্ট্রাক্টের টার্ম গুলো বাস্তবায়ন করতে সে ব্যর্থ হয়েছে। এই কারণে there was a provision in the contract that the contract could be terminated by the CPA giving 4 months notice of intention to terminate. চুক্তিতে বলা ছিল যে সিপিএ চাইলে কন্ট্রাক্টটা ক্যান্সেল করতে পারবে বাই গিভিং 4 মান্থস নোটিস, 4 মাসের শোকজ নোটিস দিয়ে। তারপরে which was in fact being done here, আচ্ছা, months notice of intention to terminate which was in fact being done here, এখানে 4 মাসের নোটিস দিয়েছে। প্রশ্নের পরে, আগে আর পরে মিল নাই দেখুন। আচ্ছা, তারপরে there was also an arbitration clause in the contract for resolution of disputes which was not invoked by the CPA, অর্থাৎ সেই কন্ট্রাক্টে একটা আরবিট্রেশনের প্রভিশন ছিল
সেটাও তারা ইনভোক করে নাই। ইউর ক্লায়েন্ট ইজ দ্য কন্ট্রাক্টর, ওই কন্ট্রাক্টর হচ্ছে আপনার ক্লায়েন্ট, ড্রাফট আ রিট পিটিশন চ্যালেঞ্জিং দ্য টার্মিনেশন, setting out clearly the grounds as to why you think the writ is maintainable, আচ্ছা, as well as the grounds of for challenging the termination। আচ্ছা, এই কোশ্চেনটা পড়ে আপনার কি মনে হলো এখানে ইস্যু কোনটা? আমরা যেই কোশ্চেনে মানে আমরা যেই রিটের ইয়াতে আমরা পড়ে আসছিলাম যে আপনার যদি কোনো লিগ্যাল রাইট ভায়োলেশন মানে হওয়ার সম্ভাবনা থাকে তাহলে আপনার ডাইরেকশন দিতে পারবেন, আর কোনো কোথাও যদি আপনার লিগ্যাল রাইট অলরেডি ভায়োলেটেড হয়ে যায় সেটা রিটের কোন ফর্মে পড়ে? কেউ আইডিয়া আছে? সার্সিওরারি ভাই, বুঝতে পেরেছেন? কিসে সার্সিওরারি। পড়বে? সার্সিওরারি, হ্যাঁ, সার্সিওরারিতে পড়বে। তাইলে আমাদের এখানের ইস্যু কোনটা বলেন তো? এখানে অর্থাৎ টার্মিনেশনটা হচ্ছে আমাদের মেইন ইস্যু, আমরা সেই টার্মিনেশনটাকে চ্যালেঞ্জ করব, তাই তো? তাহলে এখানে কি বলছে? অবশ্যই এখানে ক্লিয়ারলি বলে দিয়েছে যে চ্যালেঞ্জিং দ্য টার্মিনেশন, সেটিং আউট ক্লিয়ারলি দ্য গ্রাউন্ডস অ্যাজ টু হোয়াই ইউ থিংক দ্য রিট ইজ মেইনটেইনেবল। কেন মেইনটেইনেবল হবে? কারণ চিটাগাং পোর্ট অথরিটি হয়েছে পাবলিক অফিস বা পাবলিক অথরিটি, সুতরাং রিট ইজ মেইনটেইনেবল, ঠিক না? এই সকল ক্ষেত্রে আপনারা কিন্তু ছোট করে এইগুলো ড্রাফটটা করার আগে আনসারটা দিয়ে নেবেন। হোয়াই দ্য রিট ইজ মেইনটেইনেবল? বিকজ দ্য চিটাগাং পোর্ট অথরিটি ইজ এ পাবলিক অথরিটি, সো রিট ইজ মেইনটেইনেবল। দেন হচ্ছে আপনার এখানে বললো আমরা কিন্তু যেটা রিট অফ সার্সিওরারিতে পড়েছিলাম সেখানে কিন্তু আমরা প্রিন্সিপালস অফ ন্যাচারাল জাস্টিস পড়েছি, যে প্রিন্সিপালস অফ ন্যাচারাল জাস্টিসের যদি ভায়োলেশন হয়, যদি আপনার ওইটার দুইটা লিঙ্ক থাকে, একটা হচ্ছে রুলস এগেইনস্ট বায়াসনেস আর হচ্ছে হিয়ার দ্য আদার পার্টি, অর্থাৎ আপনাকে যদি শোকজ দেওয়াটা হচ্ছে আপনার অধিকার, প্রিন্সিপালস অফ ন্যাচারাল জাস্টিসের অধিকার, আর একটা হচ্ছে যিনি বিচার করবেন ইনি যেন পার্সোনালি বায়াস না হন, ঠিক আছে? কিন্তু আমাদের এখানে যেটা প্রিন্সিপালস অফ ন্যাচারাল জাস্টিস ভায়োলেশন হয়েছে যে উইদাউট এনি শোকজ নোটিস, টার্মিনেশনের শোকজ নোটিস দেয়নি, ঠিক আছে? এটা গ্রাউন্ড। দেন হচ্ছে আর বাকি যে আমাদের সাধারণ যে গ্রাউন্ড গুলো লিখে দিয়েছিলাম ওগুলোর মধ্যে পড়ে যাবে। তাহলে এটা তো আমরা বুঝে ফেললাম যে আমার কন্ট্রাক্টটা ক্যান্সেল করেছে, টার্মিনেট করেছে, দ্যাট টার্মিনেশন হ্যাজ বিন, হ্যাঁ অ্যাবসলিউটলি, যে উইদাউট গিভিং এনি শোকজ নোটিস, তারপরে হচ্ছে উইদাউট যা যা আছে আর কি আমাদের, যেগুলো জেনারেল সাবমিশনে চলে আসবে। তাইলে আমরা এই প্রশ্নটা পড়েই তো আমরা বুঝে ফেললাম যে আমাদের এটা কোথায় যাবে, সার্সিওরারি। তাহলে কস্ট টাইটেলে আমাদের কি লিখতে হবে? টার্মিনেশন অফ দ্য কন্ট্রাক্ট ডেটেড এত উইদাউট ইস্যুইং এনি শোকজ নোটিস, যেটা আমরা আপনারা দেখবেন সামনে যে অর্ডার অফ ক্যান্সেলেশন অফ দ্য লিজ এগ্রিমেন্ট বা লিজ কন্ট্রাক্ট ইস্যুড বাই সো এন্ড সো, ওইটা দেওয়া হবে। এটাতে অবশ্যই তো হ্যাঁ চাইতে পারেন, তার ডাইরেকশন দরকার নেই, কারণ হচ্ছে যে আপনার কন্ট্রাক্টটা তো ক্যান্সেল করে দিয়েছে। কন্ট্রাক্ট যদি ক্যান্সেলেশনটা যদি ইলিগেল ঘোষণা করে তাহলে তো আপনি চলে গেলেন আগের জায়গায়, কন্ট্রাক্ট বহাল থাকবে। এটা আপনি স্টে চাইতে হবে সকল মানে রুল নাইসে ইস্যুড আপন দ্য রেসপন্ডেন্টস কলিং আপন, আচ্ছা দেন আমরা যেটা প্রেয়ারে পড়েছিলাম যে টু ডিক্লেয়ার দ্য টার্মিনেশন লেটার has been issued without lawful authority and is of no legal effect। কোনটা ভাইয়া? কোনটা? রেসপন্স না, অত সমস্যা নেই, এটা তো এক নম্বরে হচ্ছে যে আপনার পোর্ট অথরিটিকে করবেন, তারপরে হচ্ছে পোর্ট অথরিটি তো একটা মিনিস্ট্রি আন্ডারে, মিনিস্ট্রি অফ কমার্স হিসেবে, হ্যাঁ পোর্ট অথরিটি ওইভাবে করবেন আর কি, মিনিস্ট্রি অফ শিপিং, ওইগুলো একটু মনে রাখতে হবে। তাহলে আমরা এই কোশ্চেনে যদি আপনি মূল ইস্যুটা বুঝতে পারেন তাহলে আপনি সেভাবে সেট আপটা করবেন। আপনার সার্সিওরারিতে আপনাকে যেটা চাইতে আপনার প্রেয়ারটা হবে মানে ডিক্লেয়ারিং দ্য ইমপিউন অর্ডার বা ইমপিউন টার্মিনেশন, ইমপিউন ডিসমিসাল অর্ডার হ্যাজ বিন ইস্যুড উইদাউট লফুল অথরিটি এন্ড ইজ অফ নো লিগ্যাল ইফেক্ট। এগুলো আমাদের প্রত্যেকটা ইস্যুতে কিন্তু আলাদা আলাদা লেকচার শিট আছে, মানে লেকচার রেকর্ডে দিয়ে এগুলো আপনারা দেখে নিন ভাই, হ্যাঁ? কারণ প্রত্যেকটাকে আবার নতুন করে
মেইনলি আমি আমি যেটা বলি যে আপনারা নিজেরা পড়তে হবে, নিজেরা না পড়লে কিন্তু এটা ইয়ে করতে পারবেন না। দেন আপনার আচ্ছা 449 নম্বর পেজে যান, যে রহিম অ্যাপ্লাইড ফর অ্যাপয়েন্টিং হিম অ্যাজ নিকা রেজিস্ট্রার অফ দাগনভূঞা ইউনিয়ন। 449, রহিম সাহেব নিজেকে নিকা রেজিস্ট্রার হিসাবে নিয়োগ করার জন্য একটা অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করেছেন। In the application, he stated that he passed Kamil examination in 2000, যে উনি কামিল পাস করেছেন 2000-এ, but is unemployed for 2 years, 2 বছর ধরে তিনি বেকার। By letter dated 15th June 2002, he was appointed Nika Register of Dagonbhiya Union. সে দাগনভূঞা ইউনিয়নে নিকা রেজিস্টার অ্যাপয়েন্টেড করলেন। Subsequently, on 1st February 2004, one Karim filed an application to the গভর্নমেন্টের কাছে এক করিম সাহেব অ্যাপ্লিকেশন দিলেন, alleging that Rohim is a teacher of মঠবাড়িয়া হাই স্কুল, যে হাই স্কুল ইয়া টেকনিক্যাল রেজিস্টার এটা তো বাধ্যতামূলক ইয়া হচ্ছে যে সে কোনো কোথাও এমপ্লয়েড না, ক্যান্সেল করে দিন। আচ্ছা, he was illegally appointed Nika register as তাহলে এখানে কি বললো? আচ্ছা, he was illegally appointed Nika register as he obtained appointment by suppressing of fact that he is already employed as a school teacher. সে অবৈধভাবে সেই নিয়োগটা নিয়েছে, ওইটা সাপ্রেস করে। Thereafter, by letter dated 4, the appointment of Rohim as Nika register was terminated. এখন স্টেট ফরওয়ার্ড তার অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল করে দিয়েছে। তাকে তো শোকজ দিতে হবে, যে প্রিন্সিপালস অফ ন্যাচারাল জাস্টিস ফলো না করে পারবেন। আচ্ছা, he informed you that secretary of the ministry of law, আচ্ছা, but he was not given any opportunity to show cause and hearing, কোনো শোকজও দেয়নি এবং হিয়ারিং এর অপরচুনিটিও দেয় নাই। তাহলে he informed you that the secretary of ministry of law, justice and parliamentary at the relevant time was one Shamsul Haq, একজন শামসুল হক নামে একজন ছিল। he was a close relation of Karim, করিম সাহেবের সে নিকটাত্মীয় ছিল। Karim is an enemy of Rohim over property dispute. Rohim is not as a teacher of any school. Had he been given an opportunity to show because he could point out that Karim, out of enmity, should later dated bringing false allegations. Moreover, order of termination of his appointment was mala fide and in violation of principles of natural justice. Draft an appropriate petition on behalf of the আচ্ছা, আমরা এটা এইখানে আমাদের মূল ইস্যু কোনটা? এই যে কত কথা বললো না, অমুকের সাথে আত্মীয়, এই সেই অমুক সমুক, মূল ইস্যু কোনটা? মূল হচ্ছে টার্মিনেশন। অ্যাবসলিউটলি, নিগা রেজিস্টার ক্যান্সেলেশনটা হচ্ছে তার মূল ইস্যু, যে উইদাউট মানে গিভিং এনি শোকজ নোটিস। তাহলে যদি তাকে টার্মিনেট করে ফেলেছে বা তার নিকা রেজিস্টার মানে ক্যান্সেল করে দিয়েছে, সুতরাং এটা কিসে আসবে? আবার সে সার্সিওরিতে আসবে। ঠিক আছে, তাহলে আপনারা সেভাবেই কিন্তু ড্রাফটটা করতে হবে। মানে আমরা কস্ট টাইটেলে কিভাবে লিখতে পারি, যে লেটার অফ টার্মিনেশন ইস্যুড বাই দা সো এন্ড সো, আপনারা যেভাবে রেসপন্ডেন্ট দিবেন, টার্মিনেটিং দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য পিটিশনার অ্যাজ নিকা রেজিস্টার, সেভাবে দিবেন। দেন আপনার প্রেয়ারে এসে আমরা সেভাবে issue rule নাই say calling upon the respondents to show cause as to why the letter of termination issued by the respondent number so and so has been issued without lawful authority and is of no legal effect. ঠিক আছে, আমরা আজকে সংক্ষেপে বিষয়গুলো দেখছি, কিন্তু প্রিভিয়াস লেকচারগুলো আপনাদের শুনতে হবে এবং নিজে নিজে ট্রাই করতে হবে। ঠিক আছে, তারপরে আচ্ছা, আমরা একবার লেটেস্ট গুলোতে যাই, যেগুলিতে সবচেয়ে কনফিউজিং। আমার মনে হয় সবচেয়ে ভালো হবে এটা। হ্যাঁ, 23 সালটা কোথায় আছে?
মানে শেষের গুলো থেকে আচ্ছা 545 পেজ। দেখেন আমরা রিট অফ ম্যান্ডামাসটাও মাথায় রাখতে হবে। এই যে ম্যান্ডামাস এবং সার্সিউরারি এই দুইটাই ঘুরে ফিরে আসবে, ঠিক আছে। এটা দেখেন কি ইন্টারেস্টিং একটা ইয়ে। এটা মানে এত বড় করে লিখছে ব্রিটিশদের মতো যে আপনি কনফিউজ হয়ে যাবেন। কিন্তু আপনি যদি ইস্যুটা বুঝে যান যে আমার ইস্যু কোনটা বা আমার রিটের কোন ইয়াতে পড়ে, সেটা বুঝে গেলে আপনি সাজাতে পারবেন। যেমন আমরা পরে রিসেন্টলি গ্লোবাল অ্যাডাল্ট টোবাকো সার্ভে গেটস কন্ডাক্টেড বাই World Health Organization has published its report in national dailies on tobacco consume prevalence in Bangladesh। অর্থাৎ বাংলাদেশে এটা কি বলা হবে, ধূমপান, তামাক, আচ্ছা তামাকের কনজাম্পশনের কি অবস্থা আছে সেটা নিয়ে একটা রিপোর্ট পাবলিশ করেছে, which shows that 35.3% 37.8 million of adults over 15 years in Bangladesh currently use tobacco। যারা টোবাকো ইউজ করে, টোবাকো ইজ দ্য ডাইরেক্ট কজ ওভার 1,26,000 ডেথস এভরি ইয়ার ইন বাংলাদেশ। বাংলাদেশে এত 1,26,000 মৃত্যুর জন্য সরাসরি দায়ী হচ্ছে টোবাকো। 35.5% all deaths from any cause। In 2020 total death was recorded as 1,61,253। Smoking attributable health expenditure in Bangladesh is estimated to BDT 83.9 billion annually, 76% of which was paid by tobacco users, households, and 24% was financed through the public health sector budget, representing nearly 9% of total government health expenditure in the fiscal year 2020 and 21। মানে এটা হচ্ছে ওই রিপোর্টে এই জিনিসগুলো আসছে, হ্যাঁ। In view of the report, Campaign for Tobacco Free Bangladesh, a well-recognized anti-tobacco NGO, এই দেখেন ওই ইয়ার পার্সুয়েন্টে এই যে এনজিও নাম হচ্ছে টোবাকো ফ্রি বাংলাদেশ, CTFB, issued notice demanding justice to the Ministry of Health, Ministry of Commerce, and Ministry of Law for complying with the obligation of Bangladesh government to ensure constitutional right to life and public health। ঠিক আছে, তারা একটা নোটিশ ডিমান্ডিং জাস্টিস দিল কাকে কাকে, মিনিস্ট্রি অফ হেলথ, মিনিস্ট্রি অফ কমার্স, মিনিস্ট্রি অফ ল। এখন আপনি যখন রিড ড্রাফট করবেন এই তিনটা মিনিস্ট্রির কিন্তু সেক্রেটারিকে রেসপন্ডেন্ট বানাইতে হবে, ঠিক আছে। ফর কমপ্লাইং উইথ দ্য অব্লিগেশন অফ বাংলাদেশ গভর্নমেন্ট, যে বাংলাদেশ গভর্নমেন্টের যে দায়িত্ব আছে এটা ইয়া করার জন্য, এনশিওর করার জন্য, to ensure constitutional right to life and public health, and to observe the provisions of WHO Framework Convention on Tobacco Control, of which Bangladesh is a signatory। এবং WHO র যে ফ্রেমওয়ার্ক আছে কনভেনশন, সেটা বাস্তবায়ন করার জন্য সে নোটিশ দিল, হ্যাঁ। and which has been ratified by the national parliament। ও সেই কনভেনশনটা আবার বাংলাদেশ সিগনেটরি এবং পার্লামেন্টে সেটা অনুমোদিত হয়েছে, রেটিফাই করেছে। তাহলে in a joint reply to the notice, all of these ministries have placed counter argument that despite the fact that Bangladesh is a signatory, যে যদিও বাংলাদেশ signatory to the WHO FCTC, the same international instrument is not mandatory to follow for the government of the People's Republic of Bangladesh। যদিও signatory কিন্তু এটা বাধ্যতামূলক না, আইন হয়ে যায় নাই। The ministries have also stated that the tobacco companies are operating their business under domestic law and regulations। Being dissatisfied with the reply of the ministries, Campaign for Tobacco Free Bangladesh has approached you to take legal action under the constitution of the people। In what manner and how will you give legal remedy? রিটের মাধ্যমে দিতে হবে। এখন আপনার এখানে কয়েকটা ইস্যু আছে, একটা হচ্ছে যে আপনার বাংলাদেশ যখন ওই যে ফ্রেমওয়ার্ক কনভেনশন যখন রেটিফাই করে এবং রেটিফাইড বাই দ্য পার্লামেন্ট, দ্যাট বিকামস আ পার্ট অফ মানে অ্যাক্ট অফ পার্লামেন্ট, মানে এটা তখন কিন্তু অ্যাক্ট অফ পার্লামেন্টের মধ্যে ইনফোর্সিবল হয়ে যায় যদি সেটা রেটিফাই করে। এখানে আপনার যেই তারা নোটিশ ডিমান্ডিং জাস্টিস দিল,
এবং মিনিস্ট্রি গুলো একেবারে জয়েন্টলি বলে দিল যে এটা মানে আমাদের বাধ্যতামূলক না, আর তারা তো আইনের অধীনে থেকেই সবকিছু করতেছে। এখন আমাদের কিন্তু এটা 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 আসলে এই কোশ্চেন, হ্যাঁ এটা না, এটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের মতোই। এখানে আসলে বললাম না যে এই কোশ্চেনটা হচ্ছে একটু ম্যাচিউরড কোশ্চেন হয়ে গেছে, যেটা আসলে নতুনদের জন্য আসলে ধরাটাই কঠিন। আমরা এত ডিপে না যাব, এরা তো চাইছে একটা আপনি ড্রাফট বুঝে একটা ড্রাফট করে দেন, অত বুঝতে গেলে আপনি কঠিন ইয়াতে করবেন। এখানে যে জিনিসটা আমরা চ্যালেঞ্জ করবো, এখানে আমাদের ইস্যুটা আমরা যে মিনিস্ট্রিকে অ্যাপ্রোচ করলাম, না এনশিওর তো করবে, কিন্তু আপনি আসছেন কেন, আপনি কোর্টের কাছে কেন আসছেন? আপনি তো এখানে তো কোনো একটা ইয়াতে আসতে হবে না, যে আপনার যে রিটের যে 5টা প্রকার, বা এখানে ধরেন 2টা আসতে পারে, যে হয় আসবেন সার্সিউরারি, না হয় আসবেন ম্যান্ডামাস। এখন ম্যান্ডামাস যদি ইয়া হয়, এখানে আপনারা একটা জিনিস দেখেন যে মিনিস্ট্রি কিন্তু একটা তাদের লিগ্যাল অব্লিগেশন ছিল, যেহেতু তারা কনভেনশন রেটিফাই করেছে। এবং আরেকটা ইস্যু হচ্ছে যে আপনার আমাদের যে রাইট টু লাইফ, যে মানে মৌলিক অধিকার, অর্থাৎ বেঁচে থাকার অধিকারটা কিন্তু মৌলিক অধিকার। এখন ধরেন কেউ এই ধূমপান করে মরে যাচ্ছে, তাহলে তার যে খেয়ে মরে যাচ্ছে সে তো মরে গেলি, সে তো আশেপাশেরও মানুষকে মারার ব্যবস্থা করছে, ঠিক না? তাহলে এটা কিন্তু এই যে রাইট টু লাইফ হচ্ছে একটা কনস্টিটিউশনাল রাইট, কিন্তু মিনিস্ট্রির কিন্তু একটা ছিল। এগুলো বাস্তবায়ন করা। সুতরাং তারা যে করে নাই, তাহলে তাদের একটা ইনেকশন আছে না, ঠিক না? হ্যাঁ, তাহলে আমরা তাদের ইনেকশনটাকে চ্যালেঞ্জ করবো, যে ইনেকশন অফ দ্য রেসপন্ডেন্ট টু এনশিওর কনস্টিটিউশনাল রাইট টু লাইফ এন্ড পাবলিক হেলথ, Observe the provisions of WHO Framework Convention অন টোবাকো কন্ট্রোল অফ বাংলাদেশ অফ, আচ্ছা টোবাকো কন্ট্রোল, এতটুকু আমরা দিতে পারি। এখানে যে ভাই ভাই যেভাবে দিয়েছে দেখি, ইনেকশন অফ দ্য রেসপন্ডেন্টস ইন কমপ্লাইং উইথ দ্য অব্লিগেশন অফ বাংলাদেশ গভর্নমেন্ট টু এনশিওর, বা কমপ্লাইং, আপনারা যদি মানে ফ্যাক্টসটা বুঝেন, তাহলে আপনি কোশ্চেন থেকে কিন্তু আপনার কস্ট টাইটেল নিতে পারবেন, যে ইনেকশন অফ দ্য রেসপন্ডেন্ট টু এনশিওর। আমরা কেন নোটিশটা দিয়েছিল, টু এনশিওর, ও না না না, এই যে তাহলে ইনেকশন অফ দ্য রেসপন্ডেন্টস টু কমপ্লাই উইথ দ্য obligation of Bangladesh government to ensure constitutional right to life and public health and to observe the provisions of WHO framework convention on tobacco control, এতটুকু দিবেন কস্ট টাইটেলে, ঠিক আছে? আমরা এইটা হচ্ছে ইনেকশন। ইনেকশন মানে গভর্নমেন্ট যে এনশিওর করার তারা করতে পারলো না, আমাদের টোটাল মানে প্রশ্নের মধ্যে আপনার কিন্তু মূল ইস্যুটা হচ্ছে এখানে। আপনার ধরেন এর আগে অনেক কিছু কথা বললো, রিপোর্টে এই আসছে সেই আসছে, দেন হচ্ছে তারা একটা নোটিশ দিল, নোটিশ ডিমান্ডিং জাস্টিস, কিন্তু গভর্নমেন্ট সেভাবে কোনো অ্যাকশন নেয়নি। সুতরাং আমরা ইজিলি বলতে পারবো যে ইনেকশন অফ দ্য রেসপন্ডেন্টস টু এনশিওর টু কমপ্লাই উইথ দ্য obligation of Bangladesh government to ensure constitutional right to life and public health, এবার এটা দেন আমরা এবার যখন ইয়াতে যাব, সাবমিশনে যাব, that the respondents has not complied with the obligations, মানে এইভাবে আমাদের, তাহলে আমরা যে ওদের যে একটা পাবলিক মানে লিগ্যাল লিগ্যাল ডিউটি ছিল, সেই ডিউটিটা তারা পালন করেনি, ঠিক আছে? আমাদের যেটা কমন সাবমিশন গুলো যেটা আমরা দিয়েছি, তার সাথে দুই একটা জিনিস অ্যাড করতে হবে, ঠিক আছে? যা ধরেন যেটা তাদের অব্লিগেশন ছিল, সেই অব্লিগেশন তারা ডিসচার্জ করে নাই। তারপরে দেন হচ্ছে আমরা ইয়াতে যাব, কি বলে, প্রেয়ারে গিয়ে আমাদের সেই হোয়াই দ্য respond why the inaction of the respondent shall not be declared to have been without lawful authority and is of no legal effect, ঠিক আছে? তারপরে ওখানে একটা ডাইরেকশন চাইবো, the pending hearing of the rule direct the respondents to comply with the obligation and ensure, সেভাবে ইয়াটা দিতে হবে, ঠিক আছে? আমি আপনারা বুঝতে পারতেছেন নাকি আবার ইয়া হয়ে যাচ্ছে? আপনারা কিছু বুঝতে পারতেছেন? না বুঝতে পারলে কাইন্ডলি একটু বলতে হবে কিন্তু। হুম, হ্যাঁ এই, আচ্ছা এখানে এখানে in what manner how will you give legal remedy, in what manner, by filing writ petition,
হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখানে এখানে আনসারটা কিভাবে দিয়েছি যে আপন ওই যে আমি যেটা বললাম যে রেটিফিকেশনের পরে ডব্লিউএইচও কনভেনশন বিকাম পার্ট অফ আওয়ার লেজিসলেশন, ঠিক আছে, বিকাম পার্ট অফ বাংলাদেশ। এটা হচ্ছে আপনার যে কজ অফ অ্যাকশন বলি, মানে আপনার কজ টাইটেল বলি না আমরা, অর্থাৎ কারণটা কি, আপনি কোন ইস্যুটার কারণে আপনি অ্যাগ্রিড হয়েছেন, আপনার মানে কি বলে এটা বাংলায় কি বলে, সংক্ষুব্ধ হওয়ার কারণটা কি। আপনি এখানে সংক্ষুব্ধ হয়েছেন কারণ হচ্ছে আপনার যে পাবলিক অথরিটি যেগুলো ছিল সেগুলো আপনার এই যে কনভেনশন কমপ্লাই করছে না, তারপরে মানে আইনে যে ইয়াগুলো ছিল উনি উনি কি বলেছেন যে আপনার যে নোটিস আচ্ছা টু দ্য মিনিস্ট্রি অফ সো ফর কমপ্লাইং উইথ দ্য অব্লিগেশন অফ বাংলাদেশ গভর্নমেন্ট to ensure constitutional right to life and public health and to observe the provisions of WHO framework convention। এইটা এটা যে করে নাই এই কারণে তো আপনি সংক্ষুব্ধ হয়েছেন, সুতরাং ওইটাকে আপনার বলতে হবে যে inaction of the respondent not to comply with the obligation and WHO framework, এই জিনিসটাকে আপনাকে ওখানে আনতে হবে, ঠিক আছে। দেখেন এখানে যে ওরা শর্ট কোশ্চেনের আনসার দিয়েছে মোটামুটি কারেক্ট আছে এটা, যে আপন রেটিফিকেশন অফ WHO framework convention of on tobacco control by the national parliament, said convention has become part of Bangladesh law and therefore plea of the respondents that tobacco companies operate under domestic law is a lame excuse and that under no stretch of imagination, আচ্ছা এত কঠিন ইয়ে দেওয়া দরকার নেই, গভর্নমেন্ট অফ দ্য বাংলাদেশ ক্যান অ্যাভয়েড, মানে ওটা অ্যাভয়েড করতে পারে না, আচ্ছা ইটস রেসপন্সিবিলিটিজ আন্ডার WHO টোবাকো কনভেনশন and as such the inaction of the Bangladesh government is as well as Bangladesh government failed to ensure constitutional right to life and public health and to observe the provisions of WHO framework convention on tobacco control of which Bangladesh is a signatory. As a result of the writ petition is maintainable against the inaction of the Bangladesh government, writ is maintainable, absolutely। মেইন ইস্যু হচ্ছে যে আপনি কোশ্চেনটা কিন্তু বুঝতে হবে, কোশ্চেন অনেক লম্বা কোশ্চেন হবে, এই সেই করছে এই সেই করছে, কিন্তু আপনার আপনার ইস্যু কোনটা মূল, হ্যাঁ জিসটা যদি বুঝে যান তাইলে তখন আপনি আপনার মতো করে এই বিশেষত ম্যাডাম সরি হয়তো অনেক ক্ষেত্রে আপনার কাছে একটু নতুন নতুন মনে হচ্ছে, আমরা কিন্তু এগুলো প্রত্যেকটি পার্টে পার্টে কিন্তু ক্লাস একদম ডিটেলস আলাপ করেছি, যে কস্ট টাইটেল যেটা বললেন এই কস্ট টাইটেলের উপরে পুরো একটা ক্লাস আমরা নিয়েছিলাম, আপনি ওইটা একটু রেকর্ডেড ক্লাস একটু শুনে নিন। হ্যাঁ করবে করবে, আজকে তো অবশ্যই আজকেটা তো রেকর্ড হচ্ছে, সুতরাং রেকর্ডেড ক্লাসগুলো পাওয়ার সুযোগ আছে, ওগুলো আপনারা একটু কাইন্ডলি পুরোটা পড়লে শুনলে দেন আপনি অনেকটা ক্লিয়ার হবে। হ্যাঁ এখানে খুব বেশি শোনা সেটা হচ্ছে আপনার মানে আপনি কোন কারণে আপনি সংক্ষুব্ধ, ইস্যুটা কি, আপনি পুরো বিষয়টা পড়ার পরে যদি মনে হয় যে হ্যাঁ আরে এখানে তো একটা বাংলাদেশ গভর্নমেন্টের অব্লিগেশন ছিল নোটিশ ডিমান্ডিং জাস্টিস দেওয়ার পরেও তারা করে নাই, সুতরাং এদের ইনঅ্যাকশনটা হচ্ছে এখানে মেইন ইস্যু, ঠিক আছে, দেন ইনঅ্যাকশনটা চ্যালেঞ্জ করবে আর ডাইরেকশন চাইবে। আচ্ছা আমরা এই কোশ্চেনটা মোটামুটি এখানেই রাখি আর সামনে আবার যাই, হ্যাঁ জি। এইটা বুঝতে পারছি, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন কখনোই কষ্টের লিখতে হয় না। আমরা তো কত পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন অনেক ক্ষেত্রে করি তো অল্প স্বল্প বেশি না, কিন্তু কোনো কালেই পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন এভাবে কষ্টের লিখেন, এটা লেখার দরকার নেই, ঠিক আছে, তাইলে এটার দরকার নাই, ডাইরেকশনটা চাইতে পারেন যে ডাইরেকশন টু বি ইস্যুড আপন, এই যে কস্ট টাইটেল এখানে ইনঅ্যাকশন অফ দ্য রেসপন্ডেন্টস ইন কমপ্লাইং উইথ দ্য উইথ এটাও লিখতে পারেন অব্লিগেশন অফ বাংলাদেশ গভর্নমেন্ট টু এনশিওর কনস্টিটিউশন রাইট টু লাইফ এন্ড পাবলিক হেলথ, এটা মোটামুটি চলে আসছে। আমরা যেটা
হ্যাঁ, কোশ্চেন থেকে বের করা, এটা তো উনি লিখছে, কিন্তু আপনি কোশ্চেন থেকে কিভাবে বের করবেন, এটা হচ্ছে মেইন ইস্যু। কারণ সিমিলার অন্যভাবে তো কোশ্চেনটা আসতে পারে, ঠিক না? তাহলে আপনি এইখানে দেখেন, আমরা যে এই যে নোটিশ ডিমান্ডিং জাস্টিসটা কি জন্য দিয়েছি, টু দ্য মিনিস্ট্রি অফ হেলথ, আচ্ছা, মিনিস্ট্রি অফ কমার্স এন্ড মিনিস্ট্রি অফ ল ফর কমপ্লাইং উইথ দ্য অব্লিগেশন অফ বাংলাদেশ গভর্নমেন্ট টু এনশিওর constitutional right to life and public health and to observe the provisions of WHO framework convention, এতটুকু। তাহলে এটা inaction of the respondents to ensure but to comply with the obligation of Bangladesh government to ensure constitutional right to life and public health and to observe the provisions of WHO framework convention on tobacco control, এতটুকু। ঠিক আছে? কস্ট টাইটেলে কিন্তু আপনার প্রেয়ার টেয়ার কিছু থাকবে না, কোনো সাবমিশনও থাকবে না, কোনো গ্রাউন্ডসও থাকবে না, ওয়ানলি কারণটা থাকবে, কেন আপনি সংক্ষুব্ধ হলেন, কজ অফ অ্যাকশনটা থাকবে। ঠিক আছে? কজ অফ অ্যাকশনটা আপনার যতটুকু নিয়ে আসে, যতটুকু আপনি মানে এটা স্পিকিং হইতে হবে, নন স্পিকিং স্টেটমেন্ট হলে হবে না। যদি আপনি এতটুকু লেখেন, ইন অ্যাকশন অফ দ্য রেসপন্ডেন্ট টু, মানে আপনাকে একটা কি বলে, এই এটা যেন বোঝা যায়, দ্যাট একটা স্পিকিং ল্যাঙ্গুয়েজ লিখতে হবে। ঠিক আছে? যাতে কজ অফ অ্যাকশনটা বুঝি এটা, দেন আপনি ওভাবে, যেহেতু স্ট্যাটিউটারি, সুতরাং আপনার ইনঅ্যাকশনটাকে, ইনঅ্যাকশন টু বি ডিক্লেয়ার টু হ্যাভ বিন উইদাউট লফুল অথরিটি এন্ড ইজ অফ নো লিগ্যাল ইফেক্ট, দেন ডাইরেকশন। আচ্ছা, আমরা সামনে যাই। এটা এটা কোশ্চেন কি এটাই? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে কি বলছেন, লেটার ডেটেড এত ইস্যু দ্যাট ডিসপাইট দ্য ফ্যাক্ট বাংলাদেশ, কিচ্ছু হয় নাই। এই কোশ্চেনে দেখলাম যে এই বইটা ভালো। হ্যাঁ, রওশন, কিন্তু এই যে উনি যে লিখছে, এটার কোনো আগা নাই মাথা নাই, এটা কিচ্ছু হয় নাই। এই যে লেটার ডেটেড 2/3/2020 issued by the respondent number 1 to 3 that despite the fact that Bangladesh is a না না হয়েছে হয়েছে হয়েছে, উনি আবার অন্য মেকানিজমে দিয়েছে, that despite the fact that Bangladesh is a signatory to the ATO, the same international instrument is not mandatory to follow for the government of People's Republic of the ministry also stated that, ভাই কস্ট টাইটেলে এত কিছু লেখেন, কস্ট টাইটেলে প্রিসাইজলি আপনি কারণটা কি, অ্যাবসলিউটলি আপনি কেন এগ্রি, ছোট্ট ইস্যুতে আপনি বলেন। মানে গ্রিভেন্সটা বিভিন্ন রকম হতে পারে, আপনি ধরেন ইনএকশনটাও আপনি গ্রিভেন্স আপনার হতে পারে, যে কেন করলো না, যেহেতু গভর্নমেন্টের একটা একটা লিগাল ডিউটি ছিল এটাকে পালন করে, সে করতেছে না, সুতরাং এইটা একটা ইনএকশন হতে পারে। আর একটা হচ্ছে যে সে রিপ্লাই দিয়েছে, আমি সবসময় বলি যে রিপ্লাইটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, রিপ্লাই কিন্তু কোনো কজ অফ অ্যাকশন না। রিপ্লাই কখন দিয়েছে সে, মানে আপনি তার যে ডিউটিটা সে পালন করতেছে না, তাকে আপনি রিমাইন্ডার দিলেন, তখন সে বললো যে না, এটা আমরা করতে বাধ্য না, বরং তে বাধ্য না সেটা, সেটা তো কোনো কজ অফ অ্যাকশন না, বা সেটাকে আপনি চ্যালেঞ্জ করতেছেন না, বরং তার তো অব্লিগেশন আছে, আপনি সেই অব্লিগেশনটা সে পালন করতেছে না, সেটা আপনি চ্যালেঞ্জ করছেন। তার মানে নয় যে এটা করলে যে ভুল হবে এমন নয়, এটাও হতে পারে। মানে আপনি আপনার মতো করে সাজাবেন, আপনি চাইলে ইনএকশনটা চ্যালেঞ্জ করতে পারেন। আর একটা হচ্ছে তারা যে যেই লেটারটা ইস্যু করেছে, মানে ডিক্লাইনিং দেয়ার অব্লিগেশন, ওইটা, এটা এটা একটু কম সঠিক হয় আর কি, সঠিক বাট একটু কম সঠিক। ঠিক আছে? কিন্তু এখানে মোর অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে ইনএকশন অফ দ্য রেসপন্ডেন্ট টু, মানে অবজার্ভ বা টু কমপ্লাই উইথ দ্য অব্লিগেশন। ঠিক আছে? এটা এটা ওইটা বেশি সঠিক হয়। আর এখানে উনি যা লিখছে, অনেক কথা লিখছেন, আপনারা মানে একাধিক বইয়ের সমন্বয়ে পড়বেন, তাইলে আপনাদের সব দিকের নলেজটা হবে। ঠিক আছে? আচ্ছা, তাইলে আমরা বুঝতে পেরেছি। দেখ, আমরা পরের কোশ্চেনটা একটু আলাপ করি। নেক্সট কোশ্চেন, পেজ কত? 555। চলুন আমরা এটা দেখি। মিস্টার এক্স, মিস্টার ওয়াই and মিস্টার জেড with their respective symbols were participating in the election of C Union Parishad, which was held peacefully in all centers on Ato except in the centers of A primary school and B high school.
where Mr. X with his followers took away ballot papers and as well as seals and put the seals in Mr. X's ballot symbol pineapple. অর্থাৎ ওরা তিনজন মিলে একটা ইলেকশনে অংশগ্রহণ করেছে। সেখানে সকল আসনেই মোটামুটি ভালো হয়েছে, কিন্তু দুইটা আসনে এই এই মিস্টার এক্স শামীম ওসমান সে ওইটা দখল করে দিল। ঠিক আছে, এখন সে জোর করে সেখানে সিল চাপড় মেরে দিয়েছে। দাস দ্য ইলেকশন ওয়াজ সিরিয়াসলি রিগড, মানে খুব 2 নম্বরই হয়েছে আর কি। অ্যান্ড দেয়ার ওয়াজ ডিস্টারবেন্স and the presiding officer stopped the poll as per the rules concerned. সে ওই মানে যে প্রেজাইডিং অফিসার ছিল সে মানে হাসিনার আমলের আগের প্রেজাইডিং অফিসার আর কি, সে ওটা বন্ধ করে দিয়েছে। ঠিক আছে, প্রিজাইডিং অফিসার ওই মানে ইলেকশন বন্ধ করে দিয়েছে। On 1st January 2022, fresh poll was held in the aforesaid 2 centers. Unfortunately, Mr. X again caused rigging and the police could not hold election. সে এত ক্ষমতাশালী শামীম ওসমানের মতো সে আবারও ইলেকশন হতে দেয়নি। ঠিক আছে, বাট এবার ডিফারেন্ট সিনারিও হয়েছে। Unfortunately, Mr. X, the presiding officer in collision with Mr. X counted the votes. Vote গণনা করেছে, prepared statement without taking signatures of the polling agents of Y. Y এর polling agent-এর signature ছাড়াই সে কাউন্ট করেছে। After counting the ballot papers, Mr. X was declared elected chairman by the returning officer. Returning officer তাকে elected ঘোষণা করে দিল। Before publication of the result, Mr. Y challenged the declaration of the returning officer, declaring Mr. X as an elected chairman in the concerned election tribunal. খেয়াল করেন, ওই ইলেকশন ট্রাইব্যুনালে সে ওইটা চ্যালেঞ্জ করেছে। তাহলে ইলেকশন ট্রাইব্যুনাল কি করলো? দ্য ট্রাইব্যুনাল রিজেক্টেড হিজ অ্যাপ্লিকেশন, তার অ্যাপ্লিকেশন রিজেক্ট করলো। and the appellate tribunal confirmed the order passed by the tribunal. appellate tribunal সেটা বহাল রাখছে, মানে আপনার ওই যে কমপ্লেইন দিয়েছিল কমপ্লেইনটা খারিজ করে দিয়েছে, মানে 2 কোর্টেই আপনি হেরে গেছেন। in both the forums, Mr. Y raised the question of recounting the ballot papers by way of submitting application, but in vain. কিন্তু দুই জায়গায় সে আবার রিকাউন্টিং এর অ্যাপ্লিকেশন দিল, কিন্তু জায়গায় সে ব্যর্থ হয়েছে। এখন since the law concerned provides the finality of the decision of the appellate tribunal, appellate tribunal এর মানে সিদ্ধান্ত যেহেতু আইন বলে যে সেটা ফাইনাল, Mr. Y approached you to seek constitutional remedy. সুতরাং ওইখানে যেহেতু ক্লোজড, এখন আপনাকে সাংবিধানিক আদালতে আসতে হবে। If any, how do you deal with Y's rights? Prepare a brief to be presented in the appropriate forums as per provisions of the relevant laws in this regard. তাহলে আমাদের এখানে মেইন ইস্যু কোনটা? মেইন ইস্যু হচ্ছে আমরা কার মাধ্যমে সংক্ষুব্ধ হয়েছি এখানে। দেখি একদিন বলেন ভাই, বললেন তো। অ্যাবসলিউটলি, ভেরি গুড, ওইটাই। অর্থাৎ হচ্ছে যে আমাদের এখানে আমরা কিন্তু অলরেডি নির্বাচনের যে ট্রাইব্যুনালে কিন্তু চ্যালেঞ্জ করেছি, নির্বাচনের ট্রাইব্যুনাল খারিজ করে দিল, আবার আপিলের ট্রাইব্যুনালে দিয়েছে, আপিলের ট্রাইব্যুনালও খারিজ করে দিল। এখন আমি আসছি হাইকোর্টে, তাহলে আমি কোন অর্ডারগুলো চ্যালেঞ্জ করতেছি? ট্রাইব্যুনালের আদেশগুলো চ্যালেঞ্জ করতেছি। সুতরাং আমাদের এটা সিভিল মামলার মতো হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমাদের কি লিখতে হবে? জাজমেন্ট এন্ড অর্ডার ডেটেড এত পাসড বাই দ্য অ্যাপিলেট ট্রাইব্যুনাল, ইলেকশন অ্যাপিলেট ট্রাইব্যুনাল, বা কি লিখছে এটা? ইলেকশন অ্যাপিলেট ট্রাইব্যুনাল। হ্যাঁ হ্যাঁ, affirming the judgment and order dated at passed by the election tribunal, rejecting the application for recounting the ballot papers. ঠিক আছে, আমার অ্যাপ্লিকেশনটা কি ছিল? আমি এই যে ওয়াই অ্যাপ্লিকেশন, আমি অ্যাপ্লিকেশনে দিয়েছিলাম রিকাউন্ট করার অ্যাপ্লিকেশনটা খারিজ করেছে সেইভাবে। তাহলে কিভাবে লিখতে হবে? জাজমেন্ট এন্ড অর্ডার পাসড বাই দ্য লার্নেড ইলেকশন অ্যাপিলেট ট্রাইব্যুনাল ডেটেড এত so and so, affirming
affirming the judgment and order dated at the so and so passed by the election tribunal, rejecting the application of the petitioner for recounting the ballot papers. ঠিক আছে? Absolutely. এবং অ্যাপিলেট ট্রাইব্যুনালের পর আবার বলতে হবে যে মানে passed by the appellate tribunal affirming the judgment and order, মানে পুরো ব্যাকগ্রাউন্ডটা দিতে হবে। ঠিক আছে? তাহলে আমরা এটা এখানে খুব স্পেসিফিক্যালি আপনি যদি বুঝে যান যে আপনার ইস্যু কোনটা, তাহলে কিন্তু আপনার জন্য সহজ, একদমই সহজ। না না আপনি সাথে সাথে দাগাই ফেলবেন, যাই লেখেন না না, একটা কোশ্চেনটা পুরোটা পড়তে হবে ভাই, একটু সময় লাগলেও পড়তে হবে। কোশ্চেন না পড়ে যদি আপনি আগে পিছে পরে একটা আনসার দিয়ে দেখলেন যে পরে সারতে, তো এটা তো হয় নাই। আপনার যে আপনার তো রিটের একটা কনসেপ্ট মাথায় আছে, আপনি হয় কি বলে ম্যান্ডামাস না হয় সার্সিউরি, এখানে মেইনলি আপনার যেটা যেটা যখনই আপনি দেখবেন যে টার্মিনেশন ডিসমিজাল বা এই ধরনের কিছু একটা শব্দ, তখনই আপনি আপনার মানে কি বলে যে আপনার সকল ফিকির এখানে নিয়ে আসবেন। ধরেন একজন অমুক মানে তাকে লিজ দিলে অমুক অমুক করলো, সে 3 বছর 5 বছর ইয়ে করেছে, হঠাৎ করে ক্যান্সেল করে, ক্যান্সেলেশন যখনই আসবে তখনই আপনি আপনার কি ফোকাস পয়েন্ট হয়ে চলে আসলো যে আমার রিটের যে মেইন ইস্যু। এখন এই কেন্দ্রিক যা যা কথা আছে তত ভালোভাবে করে নেবেন। আর কোশ্চেন রিসেন্ট বড় হয়েছে, কিন্তু সবসময় যে এত বড় বড় হবে এমন না। ওইটাই হচ্ছে কিওয়ার্ড, আপনার কোন জায়গায় কোনটা মানে আপনার সার্সিউরারিতে কোন ইস্যুটা আসলে আপনার সার্সিউরারিতে পড়ে যাচ্ছে, কোন ইস্যুটা আসলে আপনার ম্যান্ডামাসে পড়ে যাচ্ছে, এই জায়গাটা আপনি খেয়াল রেখে যেখানে এটা ওই জায়গায় চলে যাবেন তখনই আপনি নোট করে ফেলবেন, দাগা দিয়ে শুরু করে দিবেন কোশ্চেন। এবং কোশ্চেন থেকে আপনি চেষ্টা করবেন যে আমরা কস্ট টাইটেলটা নিয়ে আসার জন্য কোশ্চেন থেকে, তাইলে আপনার জন্য বেটার হবে কি আপনি পরীক্ষায় যে ধরনের কোশ্চেন আসলে আপনি ভয় পাবেন না। এবং কোশ্চেনের মধ্যে যেই সাবমিশন গুলো থাকবে, সাবমিশন দেওয়ার মতো থাকবে, লিগ্যাল অধিকার ভায়োলেশন হয়েছে সেটা থাকবে, আপনি সেইগুলো কিন্তু সাবমিশন নিয়ে আসার চেষ্টা করবেন। ঠিক আছে? বললেন তো কোনটাতে পড়তেছে? যেহেতু ইলেকশন অ্যাপিলেট ট্রাইব্যুনাল অলরেডি মানে খারিজ করে দিয়েছে, তো খারিজ করে দিলে কি হয়, তাইলে হ্যাঁ তাইলে অলরেডি খারিজ করে দিয়েছে, সুতরাং রিট অফ প্রহিবিশন বলছেন might be the certiorari, absolutely certiorari already has been done, act already তো আপনার ইয়া খারিজ করে দিয়েছে, তাহলে এখন খারিজ আদেশটাকে আপনাকে চ্যালেঞ্জ করতে হবে, সেই ডিসমিজাল অর্ডারটাকে আপনাকে চ্যালেঞ্জ করতে হবে। ঠিক আছে? ক্লিয়ার? ভেরি গুড। দেন আমরা আর কি আছে 24 সালের হচ্ছে, আচ্ছা এইটা হচ্ছে সবচেয়ে বড়, যেটা নিয়ে আমরা খুব ইয়াতে পড়েছিলাম না, এটার যে আনসার দিয়েছে এইটার আনসার আমরা নতুন বইয়ে কিরকম দিচ্ছে দেখি এটা। হ্যাঁ 24 সালের আনসার ওনারা কেমন এইটার আনসার হয় নাই, রিপ্লাই দেওয়া হবে না ভাই, কিন্তু এই কোশ্চেনটাই একটা ভুল কোশ্চেন। না এটার কিন্তু কোশ্চেনটাই হচ্ছে একদম একটা কনফিউজিং কোশ্চেন, এবং যিনি কোশ্চেনটা করছেন উনি নিজেও কনফিউজ, ওনারা আনসার লিখতে গেলে উনি ভুল করবে। বহুত অ্যাকশন হয়, দেখি 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 কোশ্চেনটা আনসারটা কেমন দিয়েছে দেখেন তো, দেখি উনি উনি কি রিপ্লাই চ্যালেঞ্জ করছেন। এই দেখছেন আমি যেটা আপনাদের বারে বারে বললাম যে মানে এখানে রিপ্লাই চ্যালেঞ্জ হবে না, এখানে দেখেন ডিগ্রেডেশন অফ দ্য পিটিশন নাম্বার 1 and 2 from the post of assistant professor to the post of lecturer, and the petition number 3 from the post of lecturer to the post of demonstrator। একটা যে ডিমোশনটা চ্যালেঞ্জ করতে হবে, আমরা বলছি না বারে বারে যে ভাই ডিমোশনটাকে চ্যালেঞ্জ করতে হবে, কারণ এই দেখছেন আপনারা যদি একাধিক বই মিলিয়ে মিলিয়ে পড়েন তাহলে সঠিকটা বুঝতে পারবেন, কিন্তু এর জন্য আপনার মানদণ্ডটা আপনার ক্লিয়ার করতে হবে। আপনার জাস্ট আপনি যদি রিট অফ সার্সিউরারি বুঝেন, রিট অফ ম্যান্ডামাস বুঝেন, রিট অফ হেভিয়াস কর্পাস বুঝেন, তাহলেই আপনার মানে দেখবেন যে কোনো অসুবিধা হচ্ছে না ইনশাআল্লাহ।
যেমন আমি এই কোশ্চেনটা কিন্তু এটাতে কিন্তু ভিন্ন রকম আনসার, আমি বলছি যে এই আনসার হবে না। আমি কিন্তু আপনাদেরকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছি। হ্যাঁ, রিপ্লাই হবে না। যেমন এখানে এখানে চমৎকার লিখছে। আমাদের ওখানে দুইটা ইস্যু ছিল, একটা হচ্ছে আপনার ডিগ্রেডেশন আর একটা হচ্ছে স্যালারি। স্যালারি দিতে শুরু করে পরে আবার হ্যাঁ, কিন্তু স্যালারি কম দেয়াই হচ্ছে আপনার ডিগ্রেডেশনের কারণ, আর কিছু কারণ না কিন্তু। সুতরাং মূল আমাদের চ্যালেঞ্জটাই হবে ডিগ্রেডেশন। ওকে, আমরা কোশ্চেনটা করি। হ্যাঁ, না থাক, আপনার বইটা এখানে থাকুক। আচ্ছা, আপনি আরেকটা বই পড়ুন, আমি এটা বইটা এখানে থাকুক। আমরা বলি both X and Y obtain honors and master's degree from universities and thus having requisite qualifications got appointment on 15th June 2004 as lecturers of Al Mohila College. অর্থাৎ এক্স এবং ওয়াই তাদের রিকোয়ার্ড কোয়ালিফিকেশন থাকার কারণে তারা এল মহিলা কলেজে লেকচারার হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন 15/6/2004-এ। আচ্ছা, ব্রেকেটে জেড অলসো গট অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ ডেমনস্ট্রেটর্স ফিজিক্স অন 16 জুলাই 2005 ইন দ্য সেট কলেজ। জেড আপনার ডেমনস্ট্রেটর হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছে 2005 সালে। Accordingly, X, Y, and Z have been discharging their respective duties since their appointment X and Y. আচ্ছা, তাহলে এরা প্রপারলি তাদের দায়িত্ব পালন করে আসছে সিন্স দেয়ার অ্যাপয়েন্টমেন্ট। আচ্ছা, এক্স এবং ওয়াই গট প্রমোশন টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অন 15 জুন 2010। ঠিক আছে, 2010 সালে তারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে গেলেন। and Z got promotion to the post of lecturer হয়ে গেলেন on 16th July 2011. Al Mohila College was affiliated with the National University established under the National University Act 1992. Affiliated হয়ে গেল ন্যাশনাল ইউনিভার্সিটির সাথে। As X, Y, and Z were regular and permanent teachers of Al Mohila College, the governing body of the college took decision on 23rd December 2016 to pay a salary as per National Pay Scale 2015. তারা মানে আপনার গভর্নিং বডি ডিসিশন নিল 2015 সালের পে স্কেল অনুযায়ী তাদেরকে বেতন দেয়া। হ্যাঁ, and accordingly X, Y, and Z were receiving their salaries as per National Pay Scale 2015. হ্যাঁ, 2015 পে স্কেল অনুযায়ী পাচ্ছিলেন। The nationalization process of Al Mohila College started in the year 2020 under the সরকারি কলেজ শিক্ষক ও কর্মচারী আত্মীকরণ বিধিমালা 2018 সালে স্টার্ট হয়েছে। After the college was nationalized by the Ministry of Education in pursuance of the notification bearing so and so dated 4th January 2022 with effect from 31st December 2021, the service of the teachers and employees of the college was placed under the process for absorption. Absorptionের জন্য তাদের মানে ইয়াটা শুরু হলো। Although X, Y, and Z had been drawing their salary according to their designated post and entitlement, the college authority, without following the existing provisions of law, proposed and compelled X and Y to receive salary in the post of lecturer and Z to receive salary in the post of demonstrator from July 2023. Then X, Y, and Z applied on 12th December 2023 to the Director General, Directorate of Secondary and Higher Secondary Education, Ministry of Education, and Principal of College for reconsideration of the decision regarding their salary, emphasizing on the important aspects of their prolonged service, arbitrariness in degradation of their post and salary. বুঝছেন, তারা যেই পোস্টে জব করতো তাদেরকে স্যালারি মানে স্যালারি তো হচ্ছে ধরেন পোস্টের আউটকাম। আপনি লেকচারার হলে লেকচারার স্যালারি পাবেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পাবেন। কিন্তু এখানে মেইন ইস্যু হচ্ছে ইন ডিগ্রেডেশন অফ দেয়ার পোস্ট, তাদের যে পোস্টার ডিগ্রেডেশন অর্থাৎ ডিমোশনটা হচ্ছে মেইন ইস্যু। তারা সেই ডিজি এডুকেশন শিক্ষা ওনার কাছে অ্যাপ্লিকেশন দিলেন, এটাকে উল্লেখ করে যে তাদের এটা রিকনসিডার করার জন্য তাদের ইয়াটা, কিন্তু degradation of their post and salary together with express flouting of their fundamental rights guaranteed by the constitution, তাদের যে মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে সেটা উল্লেখ করে তার অ্যাপ্লিকেশন। The Director General, Director of so and so, and the Principal Mohila College replied that X and Y were eligible for absorption only to the post of lecturer, while Z was eligible for absorption as demonstrator, and since the absorbed teachers had scope for promotion,
they would be promoted to higher post subject to vacancy. In this context, X, Y, and Z approached you to আচ্ছা তারপরে advice on the remedies may be sought and manner of obtaining those remedies against the authorities concerned as per relevant law. এখানের ইস্যুটা হচ্ছে আপনাকে মানে পুরো কোশ্চেনটা পড়ে বললাম না রেলিভেন্ট অংশটাই হচ্ছে আপনাকে যেতে হবে এখানে অ্যাবজর্ব করছে তারা তারা একটা পর্যায়ে তারা প্রমোশন পাইলেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে এবং তারা স্যালারি ড্র করছিলেন সেভাবে কিন্তু সাবসিকুয়েন্টলি যখন অ্যাবজর্ব মানে ওই যে আত্মীকরণ আছে না সেই আইনে যখন কলেজটা যখন সরকারিকরণ হলো তখন তাদেরকে আবার স্যালারি দেওয়া শুরু করলো হচ্ছে আপনার লেকচারার এবং এই যে এতটুকু পর্যন্ত বুঝবেন না যে আপনার ইস্যুটা কি তারপরে দেখেন যে তারা যখন চিঠি দিয়েছে ইয়ার কাছে তখন তাদের সেখানে গ্রিভেন্স কি কি উল্লেখ করছে ডিগ্রেডেশন অফ দেয়ার পোস্ট এন্ড স্যালারি সাবসিকুয়েন্ট স্যালারি সুতরাং ডিগ্রেডেশন হচ্ছে মেইন ইস্যু কোন জায়গাটার কারণে আপনি সংক্ষুব্ধ হয়েছেন এইটা হচ্ছে মেইন আপনি প্রশ্নে ওইটা খুঁজে বের করতে হবে যে আপনি কি কারণে সংক্ষুব্ধ সুতরাং এখানে মেইন ইস্যুতে আপনি ডিগ্রেডেশনের কারণে সংক্ষুব্ধ হয়েছেন এবং এই 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 এটা সুন্দর লিখেছে যে আমরা যেটাকে রিপিটেডলি বলেছি যে এই ধরনের হবে অন্যভাবে হবে ডিগ্রেডেশন অফ দ্য petition number 1 and 2 from the post of assistant professor to the post of lecturer and the petitioner number 3 from the post of lecturer to the post of demonstrator এই আর প্রত্যেকটাতেই ডাইরেকশন চাইছে এটাতে ডাইরেকশন দেওয়ার মতো যে ডাইরেকশন এই যে ডাইরেকশন আপনাদের রেসপন্স একই জিনিস এই যে মানে ডিগ্রেডেশন সুতরাং direction to be issued upon the response number 2 and 3 to absorb the petition number attached to as assistant professor and petition number 3 as demonstrator in the department of physics in the Al Mohila College Dhaka ঠিক আছে cost title সুতরাং accordingly আপনার prayer portionটাই why the respondent shall now why rule 9 to be issued upon the respondents as to why the degradation of the petition number 1 and 2 to the post of from the post of assistant professor to the post of lecturer and the petitioner number 3 from the post of lecturer to the post of demonstrator shall not be declared to have been passed without lawful authority and is of no legal effect. Pending hearing of the rule, stay চাইবেন and during pending তারপরে হচ্ছে 3 নাম্বার আছে ডাইরেক্ট অথবা ডাইরেকশনটাকেও আপনি রুলের টার্মে নিয়ে আসতে পারেন যেটা আমি এটা এইভাবে হতে পারে যে কি বলে why the degradation of এটা আপনি যেটা দিলেন degradation of the petition number 1 and 2 from the post of assistant professor to the post of lecturer and the petition number 3 from the post of lecturer to the post of demonstrator shall not be declared to have been passed by have been issued without lawful authority and is of no legal effect and why the response number 2 and 3 shall not be directed to absorb the petitioner number 1 and 2 as assistant professor and the petition number 2 as demonstrator in the department of physics in Al Mohila College ঠিক আছে এটা খুব ইজিলি যদি সাদা কাগজ হতে তাহলে দেখা দিতে পারতাম আপনার দেখে তো একটা কিভাবে লিখছেন এই দেখে এই যে অ্যাবসলিউটলি এই বইটা ভালো এখানে কিন্তু এইভাবেই লিখছে এটা লেখেন আপনি দেখেন এখানে এইভাবেই লিখছে এই যে to issue rule 9 calling upon the respondents to show cause as to why the degradation of petition number 1 and 2 from the post of assistant professor to the post of lecturer and the petition number 3 from the post of lecturer to the post of demonstrator should not be declared to have been issued without lawful authority and is of no legal effect and as to why the response number 2 and 3 shall not be directed to absorb the petition number 1 and 2 as assistant professor and the petition number 3 as lecturer in the department of physics in Al Mohila College and to pay their salary accordingly এটা চমৎকার এই লোক মনে প্র্যাকটিসিং লয়ার ভাই জাহাঙ্গীর আমি অ্যাপ্রিশিয়েট করলাম কারণ ইস্যুগুলো এইভাবে এটা আইন পাঠ ভালো লিখছে এলআরপি হ্যাঁ আচ্ছা তারপরে যে পেন্ডিং হিয়ারিং অফ দ্য রুল এই আচ্ছা এখানে স্টে করার মতো কিছু নাই আচ্ছা স্টে করার মতো আসলে আপনি এখানে এটা ঠিক আছে স্টে করার মতো আসলে কিছু নেই আপনাকে তো আর নতুন করে কোন স্টে নেই স্টে নেই স্টে ডিমোশন দিয়েছে ডিমোশন তো বাই কোনো ইয়ার মাধ্যমে দেয় নাই কোনো যদি চিঠি ইস্যু করে ডিমোশন দিতে তাইলে একটা ইয়ে আছে তাদেরকে অ্যাবজর্বই করলে হচ্ছে মানে কি বলে
ডিমোটেড পোস্টে হচ্ছে তাদেরকে অ্যাবজর্ব করে। তো ওইটাতে স্টেট কিছু নাই এখানে। ডিপেন্ডিং হিয়ারিং অফ দ্য রুল ইউর লর্ডশিপ মে ফার্দার বি প্লিজ টু ডাইরেক্ট দ্য রেসপন্ডেন্টস টু পে স্যালারি অফ দ্য পিটিশনার 1 and 2 অ্যাজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এন্ড এটা ডাইরেকশন চাইতে পারবেন। ভালো, এটা আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। ভালো, এই বইটা তো ভালো করে লিখছে, চমৎকার। আচ্ছা, তাইলে আমরা মোটামুটি আজকে আর কোশ্চেন আছে ভাই? আর তো কোনো কোশ্চেন নাই, আরো একটা আছে। স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার। জি, স্যার ওইটা হচ্ছে যে এই যে স্যার আমার একটা প্রশ্ন আছে। বলেন ওইটা ভাই। হচ্ছে যে স্যার আমাদের যে পাঁচটা যে রিডের প্রকার আছে, তখন স্যার কোনটা কোন রিড হবে, এই যে কিওয়ার্ড গুলা সেগুলো যদি স্যার একটু বলে দিতেন। মানে প্রশ্ন তো পড়বো আমরা, মানে খুব সহজে ধরার জন্য আর কি। যদি ধরতে না পারি তখন এই আমরা যে আসলে কোন কিওয়ার্ডটা ফলো করলে আমরা আসলে সহজে ধরার জন্য আপনি দেখবেন যে আহ, ধরেন যে ইস্যুগুলো আছে, আপনার সার্সিউরারিটা হচ্ছে কোনো একটা ইলিগাল অ্যাক্টিভিটিস হয়ে গেছে। ধরেন আপনি যখন কোশ্চেন দেখবেন যে আপনাকে টার্মিনেটেড ফ্রম সার্ভিস বা ডিসমিস ফ্রম সার্ভিস, অথবা ক্যান্সেল লিজ এগ্রিমেন্ট, কিংবা আহ, এই ধরনের কিছু থাকলে আপনি বুঝবেন যে এটা সার্সিউরারি। আর আসলে এক্স্যাক্টলি ওভাবে তো মানে কিওয়ার্ড দিয়ে বলা যাবে না। এখানে এখানে কোশ্চেনটা পড়ার পরে আপনি আপনার গ্রিভেন্সটা মানে করবেন, আপনি কি কারণে সংক্ষুব্ধ হতে পারেন বা পিটিশনার কি কারণে সংক্ষুব্ধ হয়েছে, এইটা বের করতে হবে। ধরেন সে কি, ধরেন আমরা যে কোশ্চেনটা পড়লাম লাস্ট অকেশনে, যে তাদেরকে মানে অ্যাবজর্ব করেছে হচ্ছে আপনার, মানে যেই পোস্টে তারা চাকরি করতো তার নিচের পোস্টে তাদেরকে অ্যাবজর্ব করছে, সুতরাং তার সংক্ষুব্ধ হওয়ার ওইটা একটা কারণ থাকতে পারে। তাকে স্যালারি কম দিচ্ছে, এটা একটা কারণ থাকতে পারে, ঠিক আছে। মানে আপনি এক্স্যাক্টলি এভাবে কিওয়ার্ড দিয়ে মানে বলার কোনো ইয়া নাই যে আপনি এখানে এটা, আপনি যখন ধরেন ম্যান্ডামাসের কোনো একটা ধরেন লিগ্যাল রাইট ভায়োলেশন হওয়ার সম্ভাবনা আছে, সেই ধরনের কোনো শব্দ পান, কিংবা মেইনলি আপনাদের আসলে একটা জিনিসই মাথায় রাখা উচিত, আপনাদের অলমোস্ট 90% কোশ্চেন হচ্ছে আপনার সার্সিউরারি, যেখানে কোনো একটা ইলিগালিটিস অলরেডি হয়ে গেছে, বা কোনো একটা এই এটাই কোনো একটা ইলিগালিটিস হয়েছে, আপনার ডিগ্রেডেশন হয়েছে, কিংবা আপনার এই লিজ ক্যান্সেলেশন হয়েছে, কিংবা আপনার কোনো, এই যে আপনার এর আগে যে আমরা নির্বাচন কমিশনের যে বিষয়টা ইয়ে করছিলাম, যেখানে অ্যাপিলেট ট্রাইব্যুনাল অলরেডি আপনার এই যে আপিল খারিজ করে দিয়েছে, মানে যে কোনো জিনিস একটা যদি পারফর্ম হয়ে যায়, মানে ইলিগালিটিস কমিশন হয়ে যায়, দেন হচ্ছে আপনার সার্সিউরারি। ভাই তাহলে আমরা কোন দিকে যাবো এখন? ওটা কি আছে আর? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের লাস্ট কোয়েশ্চেন। Recently, a national daily newspaper having wide circulation has published a report. Recently, মানে ন্যাশনাল একটা ন্যাশনাল ডেইলি নিউজ পেপার একটা রিপোর্ট পাবলিশ করেছে that nowadays these are being noticed that elephants are being abused in brutal manner in the name of training for various forms of entertainment. বিভিন্ন মানে এন্টারটেনমেন্ট মানে হচ্ছে কি, বিনোদনের জন্য হাতিকে বিভিন্নভাবে ব্যবহার করা হচ্ছে, ট্রেনিং দেওয়া হচ্ছে, such as circuses, riding on elephants backs, advertisements, wedding celebrations at commercial and political establishment, and engaging them in extortion activities, keeping them under human control. বিভিন্নভাবে হাতিকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বা এগুলো করা হচ্ছে। The licensing by the forest department of elephants for use in private সার্কাসেস ইজ অলসো অ্যাবিউজ অফ এলিফ্যান্টস। ও যে লাইসেন্স প্রদান করে সেটাও একটা মানে হাতির প্রতি অবিচার করা হচ্ছে, সেটার একটা অংশ। ইন সার্কাসেস অ্যান্ড ম্যাজিক শোজ, বেবি এলিফ্যান্টস আর ম্যান্ডেটরিলি সেপারেটেড ফ্রম দেয়ার মাদার্স অ্যান্ড ট্রেন্ড থ্রু রিলেন্টলেস ক্রুয়েলটি, এবং তাদেরকে অনেক কষ্ট দিয়ে তাদেরকে প্রশিক্ষিত করা হয়, এবং তাদের বাচ্চাদেরকে
আলাদা করে রাখা হয়। ডিউরিং ট্রেনিং দিজ এলিফেন্টস আর হিট উইথ আ মেটাল হুকের মাধ্যমে আঘাত করা হয়, ফোর্স টু পারফর্ম অ্যাকশন দ্যাট কজ হার্ম ইন ভেরিয়াস ভালনারেবল পার্টস অফ দেয়ার বডিজ, এবং তাদের বিভিন্ন দেহের অনেক সংবেদনশীল জায়গায় আঘাত করা হয়, অ্যান্ড ক্যান ইভেন এন্ডেঞ্জার দ্য লাইফস অফ হিউম্যান, এবং তারা অ্যান্ড ক্যান ইভেন এন্ডেঞ্জার দ্য লাইফস অফ হিউম্যান, মানে মানুষের জীবন কি বলে এন্ডেঞ্জার, বা এর মাধ্যমে মানুষের জীবনের ক্ষতি হয় এমন একটা পরিস্থিতি তৈরি করে, ইনক্লুডিং দ্য অডিয়েন্স, যারা শ্রোতা তাদের তাদের জীবনের উপর হুমকি তৈরি করে। নোটেবলি, it is a common practice in Bangladesh that nearly half of its 200 elephant population are kept in captivity and employed in circuses. অর্থাৎ এটা একটা সাধারণ প্র্যাকটিস বাংলাদেশে যে নিয়ারলি হাফ অফ ইটস 200 এলিফ্যান্ট পপুলেশন, মানে প্রায় 200-র মতো এলিফ্যান্ট আছে, তার অর্ধেকের মতো এইগুলোর কাজে ব্যবহার করা হয়। অ্যাবিউজড এলিফ্যান্টস আর এক্সপ্রেসিং দেয়ার ইনার অ্যাঙ্গার, অনেক ক্ষেত্রে আপনার এই যে হাতিগুলো তাদের বিভিন্ন ভাবে তাদের রাগ গোসা প্রকাশ করে, থ্রো কজিং ইনসিডেন্টস লিডিং টু লস অফ লাইফস এন্ড প্রপার্টি ইন লোকালিটিস, মানে মানুষের সম্পদ বিভিন্ন ভাবে নষ্ট করার মাধ্যমে। মেনি লাইফস হ্যাভ বিন লস্ট ওয়াইল ট্রাইং টু ক্যাপচার এলিফ্যান্টস অর সাচ পারপাজেস, ওই পারপাস গুলোতে মানে ব্যবহার করার কারণে অনেকের জীবন চলে গেছে বা অ্যাক্সিডেন্ট করেছে। দিজ আর ভায়োলেশন অফ লজ। Furthermore, elephants are endangered animals and exploiting them for entertainment purpose are both a crime and a moral dilemma. Community for Animal Welfare Foundation, এ দেখেন এতটুকু পর্যন্ত যে এলিফ্যান্টের উপর যে অ্যাবিউজ হচ্ছে এটা আমরা পড়লাম, তো এখানে তো গ্রিভেন্স হওয়া অ্যাগ্রিভ হওয়ার মতো কিন্তু কারণ আছে, যে যেহেতু এলিফ্যান্টের উপরে অনেক অত্যাচার নিপীড়ন করা হচ্ছে, তাদের মাধ্যমে খেলাধুলার মাধ্যমে মানুষের জীবনের উপরে, হ্যাঁ অ্যাবসলিউটলি, এটা হচ্ছে আমাদের টোটালি এতটুকু পড়ার পর আমাদের এটা আমাদের মাথায় আসছে। দেন আমরা যাই এখন কি হলো, কমিউনিটি ফর অ্যানিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশন আচ্ছা হ্যাজ রিপিটেডলি অ্যাপিল টু দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট সিকিং এফেক্টিভ রেড্রেস টু দ্য ইস্যুস। এই গ্রিভেন্সটা মানে রেড্রেস করার জন্য এই যে সংগঠন এটা রিপিটেডলি আপিল করেছে ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে। The foundation also formed human chain in front of Forest Department office twice. দুইবার তাদের সামনে অফিসের সামনে তারা কি বলে মানববন্ধন করেছে। The foundation also highlighted on the endangered status of the Asian elephant according to the IUCN Red List. এটাকেও হাইলাইট করেছে তারা যে এটা মানে এই এশিয়ান হাতিগুলো যে আপনার কি বলে এটাকে এক্সটেনশন হয়ে যাচ্ছে আর কি, মানে তারা রেয়ার হয়ে যাচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে। Despite various promises then from the forest department, no effective measures have been taken, and in spite of repeated letters urging actions regarding the abused elephants, no appropriate response has been made. কোনো ধরনের যদিও অনেকবার তারা ওয়াদা দিয়েছিল তারা কোনো অ্যাকশন নেবে, কিন্তু আলটিমেটলি তারা কোনো অ্যাকশন নেয় নাই। তাহলে বলেন তো আমাদের এখানে অলরেডি আমরা একটা হিন্টস পাচ্ছি না যে ফরেস্ট ডিপার্টমেন্টের একটা দায়িত্ব ছিল, বাট তারা কিন্তু পালন করেন নাই, তাহলে আমাদের ইনঅ্যাকশনে কিন্তু চলে আসতেছে না। আচ্ছা আমরা তার সামনে যাই। রিসেন্টলি দ্য প্লাইট অফ দ্য ক্যাপটিভ এলিফ্যান্টস ওয়াজ হাইলাইটেড when a young elephant used for begging in the streets was killed by a train, মানে রিসেন্টলি এটা আরো বেশি মানুষের সামনে আসছে যখন একটা ইয়ং হাতি ট্রেনের আঘাতে মারা যায়, রেজাল্টিং ইন আ পাবলিক আউটরেজ, মানুষ খুব খেপে গেছে। আফটার দ্যাট ইনসিডেন্ট ইন দ্য স্ট্রিটস, আচ্ছা অন 30th December 2023, ওই যে ফাউন্ডেশন ইস্যুড আ নোটিস টু দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ফরেস্ট ফর কমপ্লাইং উইথ দ্য অব্লিগেশন অফ বাংলাদেশ গভর্নমেন্ট টু আচ্ছা obligation to ensure constitutional right to life of animals and demanding justice। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে অনেকটা হিন্টস পাচ্ছি না। তাহলে তারা একটা নোটিশ দিল কি জন্য, ইনঅ্যাকশন অফ দ্য ফর কমপ্লাইং উইথ দ্য অব্লিগেশন অফ বাংলাদেশ, হ্যাঁ বাংলাদেশ এনভায়রনমেন্ট ফরেস্ট এন্ড ক্লাইমেট, আচ্ছা for complying with the obligation of Bangladesh government to ensure constitutional right to life of animals and demanding justice. In reply, the forest department had advanced arguments that elephants are used
under license governed by the laws of Bangladesh. Thus, the department did not stop licensing elephants for use in circus and other private purposes. CAWF has approached you for legal remedy. Advice on the remedies may be sought and manner in obtaining those remedies in the aforesaid situation as per as a relevant law. এই যে পুরো বিষয়টা আমরা পড়লাম এলিফ্যান্টের বিষয়ে কথাবার্তা বলতে বলতে একটা পর্যায়ে মানে আমরা অর্ধেকটা পড়ার পরে বুঝেছি যে এলিফ্যান্টের প্রতি অনেক মানে অবিচার করা হচ্ছে। সুতরাং কিন্তু এই যে পরে পরে যেটা বললো সেই ফাউন্ডেশন অ্যাপ্লিকেশন দিল কিসের জন্য, যে ফর হ্যাঁ ফর কমপ্লাইং উইথ এটা দেখবেন যে কাফ ইস্যুড নোটিস টু দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট এন্ড ক্লাইমেট ফর কমপ্লাইং উইথ দ্য অব্লিগেশন অফ বাংলাদেশ গভর্নমেন্ট টু এনশিওর কনস্টিটিউশনাল রাইট টু লাইফ of animals and demanding justice, constitutional right to life and মানে রাইট অফ অ্যানিমালস এটা হতে পারে and demanding justice। তো এই হচ্ছে আমাদের কোশ্চেনটা। তাহলে মানুষকেও হত্যা করছে অ্যাবসলিউটলি, তো তাহলে কনস্টিটিউশন রাইট অফ ইয়েস ওইটাই বলতেছিলাম যে কনস্টিটিউশন সংক্রমিত হয়ে মানুষের হত্যা হচ্ছে। তাহলে আমাদের একটা আইন আছে কিন্তু আপনার আইনটা মানে কি বলে অ্যানিমেলসদের প্রতি ক্রুয়েলটি বা অ্যানিমেল সংক্রান্ত কিন্তু আইন আছে, সেখানে কিন্তু বলা আছে কি কি করা যাবে কি বলে। তো এই যে একটা লিগাল ডিউটি তাদের উপর ছিল সেটা তারা করেন, তাহলে আমরা ইনঅ্যাকশন অফ দ্য রেসপন্ডেন্ট, আমরা ফরেস্ট ডিপার্টমেন্টকে কত নম্বর রেসপন্ডেন্ট বানাবো, ইনঅ্যাকশন অফ দ্য রেসপন্ডেন্টস টু এনশিওর to comply with the obligation of Bangladesh government to ensure constitutional right to life and uh, and protecting the animals, protecting the animals from abuse। এভাবে আমরা দিতে পারি না? আচ্ছা আমরা দেখি ওরা কিভাবে দিচ্ছে, আপনার বইটাতে কিভাবে দিচ্ছে দেখি, এটাই আমি দেখি। লাইসেন্সিং অথরিটি এক একজন এক একভাবে চিন্তা করবে সেভাবে, কিন্তু আমরা যেহেতু নতুন মানুষ সুতরাং আচ্ছা ইনঅ্যাকশন অফ দ্য রেসপন্ডেন্ট নাম্বার টু স্টপ লাইসেন্সিং এলিফ্যান্টস ফর ইউজ ইন সার্কাসেস এন্ড আদার প্রাইভেট পারপাসেস, এটাও হয়। হ্যাঁ মানে কিন্তু আমরা চেষ্টা করবো প্রশ্ন থেকে আনসারটা বের করতে, তাইলে আপনার জন্য সবচেয়ে সহজ হবে। যেমন এখানে আপনার ওই যে তারা যে নোটিশ দিল, নোটিশটা কিসের জন্য দিয়েছে, for complying with the obligation of Bangladesh government to ensure constitutional right to life of animals, নাই constitutional right of animals এটা বলতেছে। তাহলে আমরা inaction of the respondents to comply with the obligation of Bangladesh government obligation vis-a-vis আইনটা হচ্ছে আপনার উনি আইনটা মানে প্রাণী কল্যাণ আইন, inaction of the respondents আচ্ছা শুধু এটা এভাবে লিখলে হবে, inaction of the respondents in complying with the obligation of Bangladesh Bangladesh government to ensure constitutional right to life and protecting the animals, এটা অথবা আরেকটা হতে ওনারা যে লাইসেন্সিং বিষয়টা দিচ্ছে এটাও কিন্তু আসে, কারণ পরে কিন্তু কোশ্চেনের শেষে বলা আছে thus the department did not stop কি বলে did not stop licensing elephants for the use in circuses and other private purposes। এটা কিন্তু তাদের একটা হ্যাঁ পারপাসে কিন্তু স্টিল তারা কিন্তু রিফিউজ করে কিন্তু দিচ্ছে। তাহলে এক নম্বরে হচ্ছে আমাদের তাদের যে অব্লিগেশন ছিল মানে কনস্টিটিউশনাল এই কমপ্লাইং উইথ দ্য কি বলে যে মানুষের যে ক্ষতি করতেছে মানে একটা অ্যানিমেলের যে অ্যাবিউজ হচ্ছে এটা কিন্তু তাদের প্রোটেক্ট করা তাদের একটা লিগ্যাল রাইট মানে লিগ্যাল ডিউটি ছিল, এটা কিন্তু ওরা করেনি। সুতরাং ইনঅ্যাকশনটা আমরা চ্যালেঞ্জ করতে পারি, ইনঅ্যাকশন বলে যে ইনঅ্যাকশন অফ দ্য রেসপন্ডেন্টস টু কমপ্লাই উইথ দ্য obligation comply with the obligation, যেটা আমাদের কোশ্চেন যেভাবে লিখেছে obligation of Bangladesh government to ensure constitutional right to life and protecting the animals from abuse বা protecting the animals, এটা কিন্তু আমরা দিতে পারি। কিংবা আরেকটাও এটা দিলেও কিন্তু কারেক্ট হবে যে inaction of the respondent number 1 2 to stop licensing elephants for use in circus and other private purpose, এটা হয়।
মানে দুইটা দিলেই হবে। আমরা তো ইয়েস ইয়েস লাইসেন্সিং না, ঠিক আছে, এটা এটা দুইটা দিকেই যাওয়া যাবে। আপনি যদি ইলেকশনের ক্ষেত্রটা তো আবার তো তারা তো অলরেডি লাইসেন্সটা স্টপ করে নেন, লাইসেন্স কিন্তু স্টিল তারা লাইসেন্স দিচ্ছে, এখানেও তো তাদের ইলেকশন আছে না। আবার যদি ওই কমপ্লাইং উইথ দা কি বলে অব্লিগেশন, অব্লিগেশন কিসের অব্লিগেশন, আন্ডার কোন একটা আইনের আন্ডারে তো অব্লিগেশন আছে, ঠিক না? এটা ঠিক আছে, এটা দিয়ে আমরা কমপ্লাই করতে পারি। আপনারা একটা কাজ করুন, দুইটা বই আপনারা কালেকশনে রাখবেন, ঠিক আছে? এটা এটা আপনার সাশ্রয়। আপনি যখনই ইনেকশন বলবেন তার মানে তারা একটা কোনো কাজ করতেছে না, তখন শুধু ইনেকশনটাকে চ্যালেঞ্জ করতে পারবেন। আর যদি আপনি ধরেন এগুলো বাদ দিয়ে আপনি শুধু ডাইরেকশন চাইতেন, আপনি এই জায়গায় চাইতেন যে ডাইরেকশন টু বি ইস্যুড আপন দ্য রেসপন্ডেন্টস টু স্টপ লাইসেন্সিং এলিফ্যান্টস ফর ইউজ ইন সার্কাসেস এন্ড আদার প্রাইভেট পারপাজেস, তাহলে কিন্তু আবার ম্যান্ডামাস হয়ে যেত, বুঝছেন? যখন আপনি ইনেকশন বলবেন, ইনেকশন অফ দ্য রেসপন্ডেন্ট ইন স্টপিং স্টপ গিভিং লাইসেন্স, তাহলে সে যে সে যে আপনার স্টপ করে নাই, সে যে এই যে সে ইনঅ্যাকশন বলে কিছু, মানে অ্যাকশনের কাজটা করেনি, না করাটাইতেই কিন্তু সে সার্সিউরিতে চলে আসছে। আর যদি আমরা বলি যে না, আমরা সার্সিউরিতে না নিয়ে এটাকে আমরা ম্যান্ডামাতে নিব, তাহলে তো আমরা ডাইরেকশন চাইতে পারি, ডাইরেকশন টু বি ইস্যুড আপন দ্য রেসপন্ড নাম্বার সো এন্ড সো টু স্টপ গিভিং লাইসেন্স, লাইসেন্স লাইসেন্স হ্যাঁ, লাইসেন্স না, প্রহিবিশনে আসবে না, কারণ এটা তো আপনার এই যে আইনের একটা বিষয় আছে না, সে তো আপনি প্রহিবিশনও চাইতে পারেন, নট টু গিভ লাইসেন্স, নট টু গিভ লাইসেন্স ফর ইয়ার, এটা তিনটাতেই ফেলতে পারেন। তবে আপনাদের এত দিকে বুঝতে গেলে আপনি সব দিকে ব্যস্ত লাগাই দেবেন, ঠিক আছে? বেটার হচ্ছে যে কম বুঝা আপনি, কারণ আপনাদের তো এখন প্রাইমারি স্টেজ, আপনারা সবাই ধরেন এক্সপার্ট, কিন্তু আপনার ইস্যু তো সরল জায়গায় থাকা ইস্যু। এইটার চেয়ে এটা বেশি বেটার মনে হচ্ছে, হুম? কারণ ইনএকশন ওদের হতে পারে, দেখেন, না 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 না, ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেশন হচ্ছে, কিন্তু এখানে এখানের ইস্যু কোনটা? ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেশন হচ্ছে আপনার হচ্ছে, বাট এখানে টোটাল অব্লিগেশন টাকা আপনার, অবশ্যই এটা সাবমিশনে আসবে যে তাদের ইনএকশনের কারণে আপনার, মানে যারা অনেক পাবলিকের লাইফ এন্ডেঞ্জার হচ্ছে, এবং অ্যাকর্ডিংলি দেয়ার ফান্ডামেন্টাল রাইটস অলসো ভায়োলেটেড, অলসো হ্যাভ বিন ভায়োলেটেড, এভাবে লিখতে পারেন, এগুলো সাবমিশনের ইস্যু। কিন্তু এইখানের মূল ইস্যু হচ্ছে আপনার, তাদের যে অব্লিগেশন ছিল তারা সেটা পালন করতেছে না, ঠিক আছে? তাহলে আমার মনে হয় আমরা আমাদের যে প্রিভিয়াস লেকচার গুলো আমরা শুনলে এবং এই কোথায় যান নিতে না, কস্ট টাইটেলেই পাবে না। কস্ট টাইটেল হচ্ছে আপনার, আপনি দেখেন কিনা সার্সিউরিটি আপনি কোথায় হিট করবেন, তাদের একটা অব্লিগেশন আছে তারা পালন করেন, তাদের ইনএকশনটাকে যখন আপনি চ্যালেঞ্জ করেন, কিংবা আপনি যদি মনে করেন যে না এটা ইনএকশন, আপনি ইলেকশনটাই চ্যালেঞ্জ করেন, এত বেশি বুঝলে ঝামেলা হবে। আপনি যখন ইলেকশন চ্যালেঞ্জ করতেছেন, যে ইলেকশন অফ দ্য রেসপন্ডেন্টস টু কমপ্লাই উইথ দ্য বা টু স্টপ গিভিং লাইসেন্সেস, লাইসেন্সিং এলিফেন্ট ফর সার্কাস, যেটা সেটা যদি আপনি দেন, শেষের অংশ নিয়ে যদি আপনি নিয়ে দেন, তাইলে এখানে আপনি ইলেকশনটাই চ্যালেঞ্জ করেন। নতুন করে যদি আবার ফান্ডামেন্টাল রাইটস, ভায়োলেশন অফ ফান্ডামেন্টাল রাইটস, ভায়োলেশন অফ ফান্ডামেন্টাল রাইটস কার, এখানে তো টোটাল মূল প্রশ্নেই দেখেন যে এলিফেন্ট সংক্রান্ত, যে এলিফেন্টের অধিকার, এই সেই অমুক সমুক, তাহলে এলিফেন্ট সংক্রান্ত তাদের একটা, এই যে আইনে তাদের কিছু অব্লিগেশন আছে, সেই অব্লিগেশন তারা ডিসচার্জ করতেছেন না, ঠিক আছে? এবং সেটা করে তারা, এবং স্টিল দে আর গিভিং লাইসেন্সেস, সুতরাং তারা স্টপ করতেছে না, এটা আপনি চাইতে পারেন। জি 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 জি। আচ্ছা, তাইলে আমরা হুম, এটা 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 এগুলো হচ্ছে ফ্যাক্টস। আপনি ফ্যাক্টসটা কিভাবে আসলো, দীর্ঘদিন যাবত, মানে আপনার ধরেন এখানে কিভাবে লিখছেন,
রিসেন্টলি যে রিপোর্টটা কোথায় আসবে, দেন হচ্ছে লাইসেন্সিং, তারা লাইসেন্স দিচ্ছে। আপনি ধারাবাহিকভাবে এই যে ধরেন রিপোর্ট পাবলিশ হলো, ওই যে এটা আনতে হবে আপনার প্রশ্ন থেকে, প্রশ্নের ধারাবাহিকভাবে আপনি সংক্ষেপ সংক্ষেপ করে নিয়ে আসতে হবে। প্রথমটা হচ্ছে রিপোর্ট পাবলিশ করেছে, দেন হচ্ছে আপনি কি করলেন এই ডিউরিং ট্রেনিং এগুলো। আচ্ছা, এখানে কিভাবে সাজিয়েছে ওরা, ওই যে পরে আপনার রিপোর্ট পাবলিশ হলে এই এই অ্যাবিউজ হচ্ছে, দেন হচ্ছে তারা কি কি ভাবে মানুষের লাইফ এন্ডেঞ্জার করতেছে, দেন আপনার অ্যাপ্লিকেশন দিল, ওই যে সেই পার্টিকুলার ফাউন্ডেশন অর্গানাইজেশন অ্যাপ্লিকেশন দিল, সেই অ্যাপ্লিকেশনের কি জবাব দিল ওরা, এগুলো কিন্তু আপনার আসবে। দেন হচ্ছে ওরা নোটিশ ডিমান্ডিং জাস্টিস দিল। এই এগুলো আপনি এখানে যত বড় করে ফ্যাক্ট দিচ্ছে অত বড় দেওয়ার দরকার নেই, যত সংক্ষেপ করা যায়। রিসেন্টলি পাবলিশড এ রিপোর্ট ইন রেসপেক্ট অফ অ্যাবিউজ অফ দ্য অ্যানিমালস বা এলিফ্যান্টস, দেন আপনি রিপোর্টটা দিয়ে দিলেন। দেন হচ্ছে আপনার মানে তারা তারপরে কি কাজ করলো ওই প্রশ্ন থেকে সংক্ষেপ সংক্ষেপে এনে দেন আপনার ওভাবে সাবমিশনে চলে যেতে হবে। ঠিক আছে? আর সাবমিশন, এই যে ফ্যাক্ট সাবমিশন সংক্রান্ত প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে কিন্তু লেকচার দেওয়া আছে, ওগুলো একটু আপনার কষ্ট করে শুনুন। ঠিক আছে? তাহলে আশা করি যে খুব একটা কষ্ট হবে না ইনশাল্লাহ। এর পরেও ফার্দার যদি আমরা তো আজকে কোশ্চেন গুলো সেভাবে প্রত্যেক অলমোস্ট অনেকগুলো কোশ্চেন আমরা ইয়ে করছি। ভাই আপনার কি মনে হয়? আচ্ছা, আমরা তাইলে মোটামুটি এখানে আমরা সমাপ্ত করতে পারি না আজকে। বাকিগুলো আপনার বাসায় পড়েন ভাই, বাসায় এগুলো দেখে দেখে আনসার লেখেন। আপনি লিখতে লিখতে শহীদ হয়ে যাওয়ার মতো পর্যায়ে চলে যাবেন। ঠিক আছে? প্রচুর লিখতে হবে, কিন্তু আপনি মনে করেন না যে আমি যে বলতেছি আপনার একদম ইস্যুগুলো সব ক্লিয়ার হয়ে যাচ্ছে অবশ্যই ইনশাল্লাহ, আশা করি বুঝার কথা। কিন্তু আপনাকে প্রচুর লিখতে হবে। যারা অনলাইনে আছেন আপনারাও দয়া করে এটা মানে যত এক্সারসাইজ করবেন তত আপনার বিষয়গুলো ক্লিয়ার হবে। কিন্তু যদি মনে করেন যে এখান থেকে সব ক্লিয়ার হয়ে যাবে, শুধু পরীক্ষায় গিয়ে আনসার দিয়ে আসবেন, এটা টাফ। আচ্ছা, কারো করে কোশ্চেন যদি থাকে অনলাইন থেকে বলেন। জি, আচ্ছা, কোশ্চেন না থাকলে ভাইয়া আমার আমরা একটা শেষ প্রশ্ন করব। আছে, জি, যে ভাইয়া আমার একটা প্রশ্ন আছে, বলেন বলেন। জি, যে ভাইয়া ওইটা হচ্ছে যে আমি ওই রওশন ভাইয়ের বইটা নিয়েছি, এখন ওই বইয়ের মধ্যে দেখলাম যে অনেক মানে মানে বেশি লেখা আর কি, যেটা মানে আমাদেরকে মানে ওই যে এখন পরীক্ষার জন্য পড়তে গিয়ে খুব মানে বাজে একটা পরিস্থিতির মধ্যে পড়বে মানে ফালাইছে আমাকে, বুঝছেন? এখন ওই আমি আবার পড়তে বলেন গেলে তো ভাইয়া, আমার মনে হচ্ছে যে খুব বেশি লেখা, জি আবার কমাইতে বলেন, পারতেছি আবার না। বলেন। এখন স্যার, স্যার আমি ওই যে ওই রওশন ভাইয়ের বইটা নিয়েছি আমি। হ্যাঁ, একটা বই ফলো করেন, সমস্যা নেই ভাই। মানে ধরেন রিটের বিষয় তো এটা, যেমন যে যার মতো করে সাজাইতে বলবে, সমস্যা নেই। এখানে কাউকে বলা যাবে না যে আপনি ভুল লিখতেছেন, যদি তার প্রিন্সিপাল ঠিক থাকে। আপনি একটা বই ফলো করতে পারেন, সমস্যা নেই। যে শুনতে পাচ্ছেন? আচ্ছা, তাইলে ভাই আমাকে একটু শেষ করতে দেন। তাহলে মোটামুটি আমরা আমাদের যে প্রিভিয়াস লেকচার গুলো যদি একটু শোনেন। ও এফিডেভিটের বিষয়টা কি, এফিডেভিটে লিখতে হবে যে আর কোনো কোর্টে মুভ করা হয় নাই। ভাই এটা তো আমি আমি ওনার কাছ থেকে এটা প্রথম শুনলাম, আমি তো এইভাবে আজকে না, আমি তো মনে হয় প্রত্যেক সপ্তাহে এক না অনেক আমার ড্রাফট করতে হবে, আমি কখনো এটা লিখতাম না। এটা লেখার কোনো জরুরি বিষয় না। ইভেন যদি ভাইয়া আমার ওই আপনি যে একটু নেটের সমস্যা হচ্ছে। আপনি যদি অন্য কোর্টে এর আগে ধরেন, আমাদের হয় অনেক সময় যে আমরা একটা রিট মুভ করি, রিটটা অর্ডার দিল না, খারিজ করে দিল, ডিসচার্জ করে দিল, দেন আমরা আবার রিটটা ফাইল করি, তখন একটা প্যারাগ্রাফে দিতে হয় আর্লিয়ার দ্য পিটিশনার ফাইল রিট পিটিশন নাম্বার এত সো এন্ড সো চ্যালেঞ্জিং দ্য লিগালিটি অফ দ্য সেম। স্যার, শুধু চলবে স্যার, না, এটাই পারফেক্ট, এটাই ঠিক আছে, এটাই পারফেক্ট, এটা লেখার দরকার নেই। জি ভাই, আপনি বলেন। স্যার বোরহান ওই ভাই, যে জি 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 জি, স্যার, স্যার ওই যে বলছিলাম যে আমি আমি ওই রওশন আলী স্যারের বইটা নিয়েছি,
এখন ওনার বইতে লেখাগুলো খুব ঠিক। ব্যাপক আর কি, অনেক বড় করে লেখা। তা এখন তাহলে যেহেতু আপনি আমরা মানে আরেকটা বই প্রথমবার ফলো পরীক্ষা দিচ্ছি করেন আমি, ভাই, ওই যে আইন পাঠের বইটা দেখলাম বেশ প্রিসাইজলি লিখেছে। আর ভাই আপনি মানে জি এটা তো এক্স্যাক্টলি আপনাকে বলে দেওয়া যাবে না যে আপনি ফ্যাক্টসটাকে যত সংক্ষেপে লিখতে পারেন। আপনি ধরেন প্রশ্ন অনুযায়ী আপনি ফ্যাক্টস লিখবেন, প্রশ্নে ধরেন রিপোর্টের কথা উল্লেখ আছে, আপনি রিপোর্টটা অ্যানেক্স করবেন। দেন মানে ভিতরে এত কথাবার্তা লেখার দরকার নেই। দেন লিখবেন যে অমুক ফাউন্ডেশন একটা নোটিশ দিয়েছে, নোটিশ ডিমান্ডিং জাস্টিস, এটা এটা করে দেন অ্যানেক্স করবেন নোটিশটাকে। তারপরে হচ্ছে আপনার রিপ্লাই দিয়েছে, রিপ্লাইটা কি করবেন, ব্যাস আপনার ফ্যাক্ট শেষ। আপনি অত ডিটেলসে গিয়ে কোশ্চেনে আচ্ছা। যা যা আছে সেগুলো সব ফ্যাক্ট আনার দরকার নেই। আপনি যত যেখানে যেখানে বক্তব্য যতটুকু দিয়েছে অতটুকুতে শুধু আপনার ফ্যাক্টসে অ্যানেকচার করতে হবে। তো যা যা মানে উল্লেখ করা আছে অ্যানেকচার করার মতো সেগুলো আপনি উল্লেখ করার মতো বক্তব্য দিবেন সংক্ষেপে এনে এনে। জি, তাহলে স্যার যদি আমাদেরকে একটা নোট দিতেন স্যার, একটা বা দুইটা রিটের মানে সংক্ষেপে আর কি, যে রিটটা আসলে কত সংক্ষেপে লেখা আচ্ছা, যায়, বা আমাদের কাছে টেকনিক্যাল ওয়েতে যদি এমন হয় যে একটা বা আচ্ছা দুইটা যদি ওটা রিট ওটা আমাদেরকে চেষ্টা দিতে মানে করবো স্যাম্পল ইনশাআল্লাহ। একটা ঠিক করে দিন। ওইটা ওইটা মানে তাহলে ওইটা হবে চেষ্টা কি করবো আমরা আসলে ইনশাআল্লাহ। বুঝতে পারবো, মানে আপনি একটা দিয়ে কিছু বুঝবেন না মানে ভাই। কম করে। আমি একটা একটা কোশ্চেনের আনসার লিখলে হয়তো অলমোস্ট, আচ্ছা আমি দেখবো ইনশাআল্লাহ, আমি ট্রাই করবো ভাই। কারণ আমরা তো প্র্যাকটিসিং লয়ার, যে আমরা দিলে অনেক বড় হয়ে যাবে আরো, বুঝছেন। মানে যত শর্টে লেখা যায় আর কি, মানে পরীক্ষায় জাস্ট যদি এমন হয় যে না মানে সময় আচ্ছা ম্যানেজ আমরা হচ্ছে না, চেষ্টা করবো তখন যাতে ইনশাআল্লাহ। রেখে আসতে পারি কিছু একটা। আচ্ছা ইনশাআল্লাহ চেষ্টা করবো যে ইনশাআল্লাহ ভাই। আপনার ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের মোটামুটি ভাই আজকে আমাদের এই টপিকসটা মোটামুটি কিছুটা ক্লিয়ার হয়েছে তো। দেখেন এই কষ্ট যান জীবন দিয়ে আপনাদেরকে দেখাইলাম, এখন পরে যদি গিয়ে বলে যে আমরা কিছু বুঝি নাই তাহলে কিন্তু আসলে কষ্ট লাগে। ছোট্ট একটা কোশ্চেনটা হচ্ছে ওই যে রিসার্চ তো হচ্ছে যখন আমরা জমা দিল, তারপর দেখা যাচ্ছে যে টেন্ডার নাম্বারটা পড়ে না, রিটে নাম্বার করে দেয়, নাম্বার করে দেয় না। এইখানে বুঝাবুঝি একটা ব্যাপার। এখানে আমরা ওই প্রাথমিক যে একটা নাম্বার পড়ে সেটা অন্যটায় পড়ে, শুধুমাত্র ক্রিমিনালে পড়ে টেন্ডার নাম্বার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ক্রিমিনালে পড়ে টেন্ডার নাম্বার, আর সিভিলে নাম্বার পড়ে না। তখন ইয়েটা পায়। জি জি জি। আর রিটে হচ্ছে সরাসরি নাম্বার পায়, ফাইল করার পরে আমার নাম্বার পেয়ে যাবেন। এখন যেটা বলতেছিলাম ভাই, মানে যেটা যে আপনি যদি এই যে ভাই লেখছেন আর নিচে যে আমি আর অন্য কোর্টে মুভ করে নেই, এটা রিটের ক্ষেত্রে প্রযোজ্য না, এটা ভুল লেখছে উনি। এই আপনি যদি আর্লিয়ার কোনো কোর্টে মুভ করেন, মুভ করে যদি সেটা খারিজ হয়, কারণ যদি যদি আউট অফ লিস্ট হয়, ধরেন কোর্টে আপনি মুভ করছেন, কোর্ট অর্ডার দিল না, বলে যে আউট অফ লিস্ট, তাহলে আপনি অন্য কোর্টে এটাই নিয়ে গেলেন। হ্যাঁ, হাতে দিবেন, হাতে দিবেন ওটা না, ওইটা আউট করে দিবেন। দেন ওটা ওই অর্ডার আউট অফ লিস্টের অর্ডারটা লিখে আপনি যে কোনো কোর্টে মুভ করতে পারবেন। আর যদি উনি বলে যে আমি আউট করবো না, আমি রুল লিস্টে আমি আমি নট প্রেস করে দিই, ওকে আপনি নট প্রেস করলে, যদি আপনি নট প্রেস করলে দেন আপনি আবার ফ্রেশ করে ফাইল করবেন। তবে ওইখানে একটা প্যারাগ্রাফে লিখে দিতে হবে যে দ্যাট আর্লিয়ার দ্য petitioner filed the petition number so and so challenging the legality of the same এত এত, and on the prayer of the petitioner the honorable court was pleased to dismiss the writ petition on the prayer of the petitioner for filing afresh। আমরা এটা লিখে দিই যে নতুন করে ফাইল করার জন্য, আসলে তো এরকম না, উনি তো রুল রিসার্চ করে মানে রুল তো না, মানে ডিসমিস করে দিয়েছে, কিন্তু আমরা তখন ওই প্যারাগ্রাফটা ওইখানে উল্লেখ করি, বাট অ্যাফিডেভিটের সেকশনে ওটা উল্লেখ করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে। ম্যান্ডামাসের মতো সাজাইতে হবে তাহলে, আপনি ম্যান্ডামাসের মতো সাজাইতে হবে। বিষয়টা হচ্ছে যে আপনি এটা আপনি যেভাবে সাজাইবেন, কিন্তু আবার আপনি যদি মানে একেবারে সিরিয়াসলি মিস্টেক করে বসে থাকেন তাইলে সমস্যা। ধরেন একটা জিনিস দুই ভাবেই চলে, যদি আপনি যেমন লাস্ট কোশ্চেনটা আমরা যেটা বললাম, আমরা ডাইরেকশন চাইতে পারি যে ডাইরেকশন টু, তবে ম্যান্ডামাসের কিন্তু ক্ষেত্রে অনেকটা এখানে কিন্তু সেই এলিমেন্টস আছে যে ওরা যে কিন্তু নোটিশ দিয়েছে, নোটিশ ডিমান্ডিং জাস্টিস দিয়েছে, ওটা ম্যান্ডামাস হতে পারে। ম্যান্ডামাস দিলে আপনি ডাইরেকশন চাইবেন ডাইরেক্ট, the direction to be issued upon the response number so and so to stop giving license, এটা চাইতে পারেন। বা ডাইরেকশন টু কমপ্লাই উইথ দ্য অব্লিগেশন বা আইনের সেটা ডাইরেক্ট চাইতে হবে। দেন আপনার
প্রেয়ারে চাইতে হবে হোয়াই দ্য রেসপন্স নাম্বার টু শেল নট বি ডাইরেক্টেড টু সো এন্ড সো। তাহলে আপনি যখন ম্যান্ডামাসে আসবেন তখন আপনার কস্ট টাইটেল থেকে প্রেয়ার পোর্শন পুরোটাই ম্যান্ডামাসের স্টাইলে উঠেন। আবার যখন সার্সিউরিতে আসবেন কস্ট টাইটেল এন্ড প্রেয়ার পোর্শন বোথ উইল বি ইন অ্যাকর্ডেন্স উইথ সার্সিউরি। ইয়েস, ওইটা আপনি ওইভাবে সাজাইতে পারলে কোর্ট কিছু বলতে পারবেন না, ঠিক আছে? কারণ এক্সামিনার দেখবে হচ্ছে আপনি সঠিকভাবে আপনার, এটা তো ড্রাফটিং, একটা ড্রাফটিংটা আপনি প্রপারলি করছেন কিনা, ভিতরে কি কি দিলেন না দিলেন অনেক ক্ষেত্রে হয়তো ভাবে সিরিয়াসলি দেখবেন। আর কারো কোনো কোশ্চেন আছে ভাই? আপু আপনার কোনো কোশ্চেন আছে? কস্ট টাইটেল পুরোটারই একদম শেওয়ার পর্যন্ত। না এই একদম এই পর্যন্ত কস্ট টাইটেল দিতে শেওয়ার পর্যন্ত, এটাকে বলা হয় ফ্যাক্টস। সাবমিশনের আগ পর্যন্ত ফ্যাক্টস, তারপরে সাবমিশন, তারপরে গ্রামার, এই প্রেয়ার পোর্শন, তারপরে হচ্ছে আপনার এফিডেভিট, এই পর্যন্ত এফিডেভিট। এটা মুখস্থ করে দিন সব সময়। আচ্ছা তাইলে যদি আজকে শেষ করি তাহলে, ওকে শুক্রিয়া। আচ্ছা তাইলে আমরা আজকে শেষ করি ভাই। জি হ্যাঁ করতে চাই। আচ্ছা ঠিক আছে, তাইলে আমরা ফর্মালি এটা শেষ করে দিই। আচ্ছা ঠিক আছে তাইলে, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।